দলগুলোর ভেতরে ভিন্ন মত আছে, এই ভিন্ন মতের মীমাংসা কেমন করে হবে? এই ভিন্ন মতের মীমাংসা বিষয়ে জুলাই সনদে একটা উল্লেখ আছে যে আসলে এখানে প্রত্যেকটি দল তাদের যে ইশতেহার, সেই ইশতেহারে ভিন্ন মতের যে তাদের যে মত, সেই মতটা উত্থাপন করবে, উত্থাপন করে জনগণের কাছে ম্যান্ডেট নেবে এবং জনগণের ম্যান্ডেটের ভেতর দিয়ে আসলে এটা ঠিক হবে যে আসলে কিভাবে এই কোনটা ভিন্ন মত আসলে বাস্তবায়িত হবে। অর্থাৎ জনগণের রায় যারা পাবেন তারাই আসলে তাদের যে মতামত সেটা প্রতিষ্ঠা করবেন। এটা সাধারণভাবে জুলাই সনদে এইভাবেই আসলে উল্লেখ করা হয়েছে। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে বেশ কিছু বিষয়ে আসলে এই ভিন্নমত আহ যে প্র্যাকটিস হবে এভাবে, এই বিষয়ে আসলে অনেকের নানা ধরনের আপত্তি, বিশেষত আসলে উচ্চ কক্ষে যেভাবে আসলে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল এবং আরো কিছু দলের পক্ষ থেকে বলা হয়েছিল যে উচ্চ কক্ষে আসনের অনুপাতে আসলে উচ্চ কক্ষ বন্টিত হবে, সে বিষয়ে একটা বড় অংশের দলের প্রায় 20টা দলের আসলে মানে 32টি দলের ভেতরে 20 বা 23টা দল আসলে মনে করেছে যে না, এইভাবে হলে আসলে উচ্চ কক্ষটা খুব বেশি কার্যকর বা ফলপ্রসূ হবে না। সেক্ষেত্রে তারা একটা ভোটের অনুপাতে মানে উচ্চ কক্ষ করার কথা বলেছে। সেইটা বিষয়ে সরকারের অবস্থানও ছিল সম্ভবত যে ভোটের অনুপাতে হওয়াটাই মানে ভালো হবে। সেটা তারা ওই যে 4টি প্রশ্নের খতে উল্লেখ করেছে এভাবে যে আসলে ভোটের অনুপাতে করার ব্যাপারে আসলে জনগণের মতামত দেওয়ার জন্য তারা হ্যাঁ বা না ভোটের আহ্বান করেছে। আরেকটা হচ্ছে যে কতে যে বিষয়টা আছে, কতে 4টি বিষয়, তো কতে যেটা আছে সেটা আসলে যথেষ্ট পরিমাণে এখনো পর্যন্ত পরিষ্কার না। যারা আমরা এমনকি ওই পুরো আলোচনায় অংশগ্রহণ করেছি তাদের ভেতরেও কনফিউশন রয়ে গেছে এবং এটা আসলে যেভাবে আছে এটাকে মানে খুব সহজভাবে বললে বলা যায় হচ্ছে সাবজেক্ট টু ইন্টারপ্রিটেশন। মানে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন তার উপরে আসলে নির্ভর করে যে আসলে ওইটা আপনি কিভাবে মানে ওই ভিন্ন মতটা বিবেচনা করা হবে কি হবে না, কিভাবে হবে সেই বিষয়ে আসলে পরিষ্কার নাই। অন্যদিকে গ কিংবা ঘ বিষয়ে আসলে তেমন কোনো ভিন্ন মতের জায়গা নাই রাজনৈতিক দলগুলোর ভেতরে, কিন্তু যে জায়গাগুলো আসলে পরিষ্কার করা দরকার, যে ধরেন এটা 4টা অপশন দেওয়া আছে, এখন গণভোটে আপনি গেলেন 4টা বিষয়ে একটা হ্যাঁ বা না এর ভেতর দিয়ে আপনাকে উত্তর দিতে হবে। এর ভেতর দিয়ে আপনি জনগণের যে বেছে নেওয়ার অধিকার, সেই বেছে নেওয়ার অধিকার খর্ব হচ্ছে কিনা সেটা একটা প্রশ্ন। তারপরে এই যেগুলো যে ভাষায় লেখা হয়েছে সেই ভাষাটা আসলে জনগণ কতটুকু বুঝতে পারবেন, এ বিষয়ে যথেষ্ট প্রচারণা এবং রেডিও, টেলিভিশন, তারপরে হচ্ছে সংবাদপত্র, তারপরে সরকারের প্রচারপত্র, এগুলো দিয়ে জনগণকে মানে নির্বাচনে বাকি নেই, মানে তফসিল ঘোষণা করবে এই আগামী মাসে তফসিল ঘোষণা করার কথা, খুবই সংক্ষিপ্ত সময়। এই সময়ের মধ্যে আবার বিএনপি যে নোট অফ ডিসেন্ট সেটাও তো উল্লেখ করা হয়নি, এটাও তো চাপিয়ে দেওয়া হচ্ছে বিএনপির উপরে। আবার জামাত বলছে যে জামাতের উপর মানে গতে নোট অফ ডিসেন্ট গুলো আছে, ওই বললাম যে 2টা বিষয়ে আসলে এটা পরিষ্কার না। এটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, আর একটা হচ্ছে বিভিন্ন সাংবিধানিক কমিশন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কিভাবে নিয়োগ হবে এই বিষয়ে আসলে এটা পরিষ্কার না। একটাকে উপেক্ষা করা হয়েছে নোট অফ ডিসেন্ট, সেটা বললাম যে এটা হলো উচ্চ কক্ষ বিষয়ে, আর বাকিগুলো বিষয়ে নোট অফ ডিসেন্টের কথাটা উল্লেখ আছে পরিষ্কার ভাবে। এটা হচ্ছে আসলে এখনকার স্ট্যাটাস। এখন এই যে এই জায়গায় আমরা যেটা বলেছি প্রথম থেকে যে আমরা ধরেন এই সংসদের উচ্চকক্ষে ভোটের অনুপাতে হোক এটা আমরা চেয়েছি, কিন্তু আমরা এটা বলেছি যে এটা আসলে একটা আলাপ আলোচনা এবং সমঝোতার ভেতর দিয়েই আসলে হওয়া দরকার। কারণ যে কোনো জিনিস আসলে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবার আলাদা আলাদা মত থাকতে পারে এবং সেই আলাদা মতের ভেতর দিয়ে আসলে যিনি জনগণের মানে ম্যান্ডেট লাভ করবেন তারটাই বাস্তবায়িত হবে, এটাই আসলে স্বাভাবিকভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া। ফলে সেই প্রক্রিয়াতেই যাতে এটা হয় সেটার বিষয়ে আমরা বারবার বলে এসেছি এবং যেভাবে আসলে এই জায়গাটা বাস্তবায়ন করা দরকার বলে আমরা মনে করি সেটা হচ্ছে আসলে এই যে একটা জাতীয় ঐক্য এবং সমঝোতা, এই ঐক্য এবং সমঝোতার জায়গাটাকে রেখে এবং এটা আদেশ জারি করা হয়েছে বলেই এটার প্রয়োজনীয়তা শেষ হয়ে গেছে বলে আমরা মনে করি না এবং এখনো এই আলাপ আলোচনা এবং সমঝোতার জায়গা আসলে আছে এবং মানে অন্তর্বর্তীকালীন সরকার একটা আদেশ জারি করেছেন সেই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা আলাপ আলোচনা করবেন এবং আলাপ আলোচনা করে একটা যাতে মোটামুটি ঐক্যমত্যের ভেতর দিয়ে এটা বাস্তবায়িত হয় সে বিষয়ে আসলে সকলকেই মানে আসলে সচেষ্ট থাকতে হবে। না হলে আসলে দেশ
একটা বিপদে পড়ে যাবে। এবং যদি এটা নিয়ে কোনো জটিলতার সৃষ্টি হয়, হ্যাঁ, ফেব্রুয়ারির নির্বাচন ফেব্রুয়ারিতেই না হলে দেশের একটা সামনে একটা বড় ধরনের বিপদের সম্ভাবনা আছে দেশের অর্থনীতির জন্য, দেশের রাজনীতির জন্য, এবং সাধারণভাবে যে ভূ রাজনৈতিক পরিস্থিতি সমস্ত কিছু মিলিয়ে এটা একটা বড় ধরনের শঙ্কার ভেতরে বাংলাদেশকে ফেলতে পারে। ফলে এই নির্বাচনকে সামনে রেখে সেটা যাতে ঠিকঠাক মতো ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয় সে বিষয়ে সকলে ঐকমত্য রাখা, এবং একই সাথে আসলে এই ঐক্যবদ্ধভাবে যাতে আসলে জুলাই সনদকে বাস্তবায়ন করা যায় সেটার প্রচেষ্টা রাখাটা জরুরি বাংলাদেশের একটা গণতান্ত্রিক উত্তরণের জন্য, এটা আমরা মনে করি। এইটা পর্যন্তই আপনাকে আপাতত আমি অসংখ্য ধন্যবাদ রুবেল আপনাকে। আমি মনির ইসলাম রবি, আপনার কাছে যেটা জানতে চাই যে আজকেও জামাতের আমির আব্দুল্লাহ তাহের উনি বলেছেন, নায়েবে আমির জামাত ইসলামের, তিনি বলেছেন ৩ জন উপদেষ্টা একটি দলের হয়ে কাজ করছে। তো কোন দলের হয়ে কাজ করছে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন, এবং সেই ৩ জন উপদেষ্টার নাম যদি উনি বলেনি, কিন্তু উনি তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য বলছে। এবং যেটা আমরা আগেও জানি যে ওনার কাছে অনেক কল রেকর্ড আছে, সেটা উনি আগেও বলেছেন। এবং জামাত এখন পর্যন্ত দাবি করে যাচ্ছে যে গণভোট আগে হবে এবং সেখানে অবস্থান করছে। আপনার কাছে শুনতে চাই যে আপনার অভিমত কি এই ব্যাপারে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থাপিকা, আমার সাথে বিজ্ঞ 2 জন আলোচক, আপনার মাধ্যমে যারা আমাদেরকে দেশে প্রবাসে দেখছেন এবং শুনছেন, সবাইকে আমার পক্ষ, আমার দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমরা তো খুব লেভেলের মানুষ, নিচু স্তর থেকে চুঙ্গা ফুকাইতে ফুকাইতে আজকে এই জায়গায় আসছে। রাজনীতির যতগুলি নির্মল কক্ষের সোপান আছে সবগুলিকে টাচ করতে করতে আমাদেরকে এখানে আসছে। এখন যারা রাজনীতি করে, যারা বিপ্লবী ভাবে, যারা যোদ্ধা হবে, তাদের এই অভিজ্ঞতা অনেকটাই কম। সেজন্য অভিজ্ঞতার আলোকেও অনেকে রাজনীতি অনেক রেটরিক কথাবার্তা বলেন, আমরা শুনি। আজকে যেটা আব্দুল মোহাম্মদ তাহের বলছেন, এখানে একটা এত নেককার জন্য কথা বলছেন যে আমরা চাইলাম গণভোট, ইনুস দিল আমাদেরকে মূলা, আমরা চাইলাম ঘি, আমাদেরকে দিল গু। রাজনীতির পরিভাষা না, এটা অত্যন্ত, উনি একজন শিক্ষিত মানুষ, একজন ডাক্তার মানুষ, ওনার কাছ থেকে সাবেক সংসদ সদস্য, ওনারা এই কথা ওনাদের তাহের সাহেব সেকেন্ড ইন কমান্ড, গোলাম পারওয়ার তো নামকা অস্ত্র সেক্রেটারি। তো উনি বলছেন গণভোট ছাড়া নির্বাচন হবে না। আর ওনার ফার্স্ট যিনি ক্যাপ্টেন ডক্টর শফিক সাহেব বলতেছে বিরোধী দলকে উপপ্রধানমন্ত্রী না দিলে নির্বাচন হবে না। এখন ওনাদের স্ট্যান্ড কোনটা? ওনারা কোনটা চান? গণভোট চান? ওনার দলের প্রধান শফিক সাহেব বললেন বিরোধী দল থেকে উপপ্রধানমন্ত্রী দিতে হবে, তা নাহলে নির্বাচন হবে না। আর ওনার সেকেন্ড ইন কমান্ড নায়েবে আমির তাহের সাহেব বলতেছে এই যে গণভোট ছাড়া নির্বাচন হবে না। গণভোট কেন হয়? গণভোটের বিধানটা সংবিধানে সংযোজন করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উনি হা না ভোট দিয়েছিল, এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক অনেকে করেন। ওনার হা না ভোটটা ছিল যে ৭৫-এ সিপাহী জনতা বিপ্লব করে ওনাকে যে ক্ষমতায় আনছে, এই ক্ষমতাটা যে ওনাকে দেওয়া হয়েছে, উনি যে ক্ষমতাটা প্রয়োগ করছেন এটা সঠিক না বেঠিক, হ্যাঁ বা না, জন্য এটা ভোট দিয়েছে। এর সাথে ঠিক এরকম হা না ভোট করেছে। কিন্তু দেখা গেছে পঞ্চদশ সংসদে যখন হলো শেখ হাসিনা, তখন সে তত্ত্বাবধায়ক সরকার এবং হা না ভোট এই দুইটাকে সংবিধান থেকে বাদ দিয়ে দিল। আমাদের সংবিধান বিশেষজ্ঞ যে শিশু মনির আছে, উনি অনেক বড় বিজ্ঞ লোক, আইনজীবী, ওনারা বলেন শুনি আর কি। তো এই পঞ্চদশ সংশোধনীতে তো আপনার হা না ভোট এবং তত্ত্বাবধায়ক সরকার দুইটাই বাদ দিয়ে দিছে।
এখন যদি আপনি কোন যে আমি হা না ভোট করবো, তা আর্টিকেলের 142 কি বলে সেটা আগে আপনি দেখেন আপনি করতে পারবেন কিনা। যদি 142 টাচ করে তাহলে তো এটা আপনার জন্য মহাবিপদ, চরম সর্বনাশ হয়ে যাবে দেশ এবং জাতির, যারা করবে তাদের। দেখ আমি আর ওইখানে গেলাম না। তো তত্ত্বাবধায়ক সরকার তো অ্যাপিলেটেড ডিভিশন বহাল করছে, তো এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। যদি তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনটা হবে হলো এটাকে সংবিধানে আবার পুনরায় সংসদ এটাকে অ্যাকসেপ্ট করতে হবে। আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট হলো আমাদের সাংবিধানের কনস্টিটিউশনের অভিভাবক, কিন্তু আইন প্রণয়ন করবে কে? সংসদ। ওনারা পারবেন না, ওনারা এটাই অ্যাডভাইস করছে যে এটা সংসদে আবার পুনরায় উঠে সংবিধানের সন্নিবেশিত করে নির্বাচন পরবর্তীতে যখন হবে তখন এটাকে অ্যাপ্লাই করা যাবে বা এটাকে ব্যবহার করা যাবে। তো আপনার পঞ্চদশ সংসদের নির্বাচিত না ভোটও বন্ধ করে দিচ্ছে, তো ওইটা কিভাবে এখানে আসবে সেই বিষয়ে আপনাকে বলতে হবে। তা আপনারা বলবেন না, আপনাদের মতো করে বলবেন। আমরা কিছুদিন সরকারকে ব্যতিব্যস্ত রাখলেন পিয়ার, এরপরে আপনারা পিয়ার ছেড়ে আসলেন গণভোট। এখন আপনাদের দলের প্রধান ডক্টর শফিক সাহেব বলছে যে উপপ্রধানমন্ত্রী দিতে হবে বিরোধী দল থেকে, তার মানে হলো গণভোটও ছেড়ে আসছে। তাই সাহেব হয়তো ইজ্জত বাঁচানোর জন্য কিছু কয়, যেটা ভাই বলছেন যে নোট অফ ডিসেন্ট এই কথাটাকে নিয়ে যেভাবে অপপ্রচার এই বট বাহিনী জাসি বাহিনী করছে, বিএনপি সব কথাই না বলে। উনি তো সংলাপে ছিলেন ভাই, রুবেল ভাই। তা এখন আমার কথাটা হলো উনি কিছুটা এটা টাচ দিয়ে গেছেন। আপনি দেখেন একটা ওনারা একটা কেন না দিছে 85টার মধ্যে তারা দুর্নীতি দমন কমিশনের নিয়োগ প্রক্রিয়া, সদস্য থাকবে 7 জন, একজন হবেন সরকারি দলের, 3 জন হবেন বিরোধী দলের, আর 3 জন হবে অন্যান্য দলের। তো ম্যান্ডেট নিয়ে আমি সরকার গঠন করলাম, আমি আমার আইডিওলজি দিয়ে আমার ইয়ে দিয়ে আমি জনগণ আমাকে ভোট দিছে, সরকার গঠন করলাম। এখন আমি থাকবো একজন, বিরোধী দল থাকবে 3 জন, আর অন্যান্য পার্টি থাকবে 3 জন। এখানে নোট অফ ডিসেন্ট যে কোনো লোক দিতেই পারে। তারা আরেকটা নিয়োগে দেখেন ন্যায়পাল নিয়োগ করবে, ওই কমিটির মেম্বার 7 জন, 2 জন পাবে হলো সরকারি দল, 2 জন পাবে হলো বিরোধী দল, আর 3 জন হলো অন্যান্য দল। তো সরকার কি যারা ম্যান্ডেট পেল তারা গভর্নমেন্ট চালাবেন নাকি এরা গভর্নমেন্ট চালাবে? আমাদের সেখানে নোট অফ ডিসেন্টে কি লেখা আছে সেটাও আপনারা পড়ে দেখেন না। আপনারা এখন গুগলে বলেন, সাথে সাথে দেখবেন, এটা পেয়ে যাবেন, যে কোনো লোক সার্চ দিলেই পেয়ে যাবেন, গুগলে বললেই হবে। সেখানে আমরা বলছি সমতা। আমরা যে 2400 ছাত্র রক্ত দিল, জনতা রক্ত দিল, 30,000 লোক পঙ্গুত্ব বরণ করলো, কি জন্য? আমরা বলছি সমতার একটি রাষ্ট্র বানাইতে চাই, ভারসাম্য রক্ষা করার একটা সরকার বানাইতে চাই। তাইলে একজন হলো সরকারি দলের, 6 জন হলো বিরোধী দলের, তাহলে এটা কি ভারসাম্য রক্ষা করা হলো? সেখানে আমরা বলছি যে বিরোধী দল 3 জন, সরকারি দল 3 জন, অন্যান্য দল থেকে 1 জন। তাহলে এটা কি হলো? চেক অ্যান্ড ব্যালেন্স হলো। এটার উপরে আমরা নোট অফ ডিসেন্ট দিচ্ছি। এখন বলে কি বিএনপি সব জায়গায় না বলে, তো ওনাদের ভাই বলার সুযোগ আছে, বলতেছে, আমরা শুনতেছি। আখের তো আমরা যা বলতেছি সেখানেই যাচ্ছে, বিকল্প নাই তো। সংক্ষেপ করুন। এখন আমরা যে কথাটা এখন এই যে বলি জামাত সম্বন্ধে, আমরা তো তাদেরকে ছোট করে কথা বলি না, আর বলারও আমাদের অভ্যেস নাই। আমাদের নেত্রীও কম কথা বলে, আমাদের যিনি নাকি এখন নেতৃত্ব দিচ্ছেন তিনিও অনেক কম কথা বলেন, মার্জিত ভাবে কথা বলার চেষ্টা করেন। আমরা ওনাদের মতো উলঙ্গ হতে পারি না।
ওনারা যেভাবে রাষ্ট্রটাকে চালাতে চায় বা রাষ্ট্র নিয়ে তাদের যে চিন্তা ভাবনা চেতনা, সেই চেতনার সাথে আমাদের গালফোপ আছে, অনেক বড় ধরনের একটা পার্থক্য আছে। আমরা সেই পার্থক্যের কাছে না যাই। জামাত জুলাই সনদের কথা বললেন। জুলাই সনদ কি? রুল ভাই তো বললো, রুল ভাই জুলাই সনদ সম্বন্ধে শুনলাম। ওনারা তো 1.5 বছর পর্যন্ত চাটা পরোটা খাইল, সিঙ্গারা টিঙ্গারা কফি খাইছে, আলাপ আলোচনা। তাহলে কি হলো? শেষ পর্যন্ত হলো তো মুশিকের অশ্বডিম্ব। গল্পটা এরকম হইলো না? ওনারা কাগজপত্র ফেলাইয়া আলোচনা করে তো এক জায়গায় এসেছে, এমন তো না যে 8 মাসে কোনো আলোচনাই হয়নি বা কোনো সিদ্ধান্তেই আসেনি। ভাই সবকিছু, আমরা তো সেই কথাই বলছি যে ওনারা 8 মাস 9 মাস পর্যন্ত আলোচনা করলো, কইরা একটা কাগজ লেখা ফেলাই দিয়ে যার যার মতো বাইর চলে গেল। এটা কি সঠিক হলো? এটা কি আমাকে জাতির কাছে এটা কি লেসন হলো? আমরা যে গ্রামে মাতবরি করি, বিচার করি, দরকার হলে 1 ফুট বাইরে দিয়ে দিই, আধা ফুট বোনের দিয়ে দিই, দরকার হলে মা কই খালা কই বুঝাইয়া তারপরে বাড়িতে আসে বিচার শেষ। তো ওনারা কি বুঝাইয়া গেল জাতিরে, কি দিয়ে গেল আমার এরকম? আমি গ্রাম্য ভাষায় কইলাম ওনারা কি দিয়ে গেল। জুলাই সনদের 1 নম্বর দফা কি? 1 নম্বর দফা হবে হলো 18 তারিখ থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত স্বৈরাচারী হাসিনাকে উৎখাতের জন্য 1 দফা আন্দোলনে যা কিছু ঘটনা ঘটেছে সবকিছু থেকে দায় মুক্তি দেওয়া হইল। যারা ঘটনার সাথে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল তাদের সকলকে দায় মুক্তি দেওয়া হলো, ইন্ডোমিনিটি দেওয়া হলো। এটা হলো যদি জুলাই সনদ হয় তাহলে এটা 1 নম্বর হবে। আর যদি খলিল সনদ হয়, রিয়ার সনদ হয়, ইউনুস সনদ হয়, ওই বিএনপির সনদ, জামাতের সনদ হয়, তাহলে যেগুলি কইছে 48টা ওগুলি হবে। যান বাঁচানোর সনদ হইলে এটাকে আমি মেনে নেব। জুলাই সনদ হলে 1 নম্বরে লেখা থাকতো। কেন আমি রাজপথে ছিলাম, আমার ছেলে রাজপথে ছিল, লক্ষ লক্ষ মানুষ রাজপথে ছিল। 18 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত এই বাংলাদেশে হাসিনাকে হটাইতে যায় বহু কিছু হয়েছে, বহু অঘটন করছে। আপনারা যদি এটা আমাদেরকে ইন্ডিমিউনিটি না দেন তাহলে তো আমাদের সকলের গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুলবে। আপনারা বসে 1.5 মাস পর্যন্ত 1.5 বছর পর্যন্ত কিসের সংলাপ করবেন? ফাঁকা পেটে জায়গা পান না নাকি? আর এই যে পোলাপাইন কত দিয়েছে, নাই এটার মাথায় বুদ্ধি, নাই কোনো জ্ঞান। আরে বেটা প্রথম তুই ক আগে আমি বাঁচলে আমার বাপের নাম, বেটা তোরা বাঁচলে সে বেটা দেশ প্রধানমন্ত্রী, কেডা সরকার হইব, জামাত না বিএনপি, জাহান নামে যাক বেটা। আগে আমার বাঁচার দাবি আন। বাঁচার দাবির কথা ওই পোলাপাইন কয় না। এগুলি খালি বলে ঢাকা ইউনিভার্সিটি লেখাপড়া করছে, কি জ্ঞান অর্জন করছে? বাচালের মতো কথাবার্তা কয়। জুলাই সনদ অর্থ কি? জুলাই সনদ হলো 18 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত যে ঘটনা হাসিনাকে হটানোর জন্য আমরা ঘটাইছি সব কিছু থেকে আমরা দায় মুক্ত পাবো, আমরা ইন্ডোমিনিটি পাবো। রবি ভাই শেষ করবেন প্লিজ। তা না করে আপনারা আনছেন 48টা সংবিধানের ফান্ডামেন্টাল যে আর্টিকেল, এটার মধ্যে হাত দেওয়ার ক্ষমতা জনগণের নেই। গণভোট দেন আর যে ভোটই দেন, দেখেননি আইন কি কয়। ধন্যবাদ। আমি লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজ, আপনার কাছে যেটা জানতে চাই যে আমরা যেটা আজকে নিউজে বা গতকালকে নিউজ থেকে আমরা জানতে পেরেছি যে উপদেষ্টা খলিলুর রহমান ভারত সফরে যাচ্ছেন, যদিও ওনার একটা এজেন্ডা আছে ভারত সফরে যাওয়ার। এর বাইরে আর কোনো এজেন্ডা আছে কিনা ওনার এই মুহূর্তে, যেহেতু বাংলাদেশের সাথে ভারতের সাথে একটা টানাপোড়েন চলছে, আর অজিত দোভালের সাথে আমরা জানি যে তারিক সিদ্দিকের একটা ভালো সম্পর্ক ছিল, মানে দুজনে আলোচনা করে সবকিছু করতেন। তো এই মুহূর্তে আপনার কাছে মনে হয় যে অজিত দোভালের সাথেও ওনার কোনো বৈঠক হতে পারে? আর অনেকদিন থেকেই আমরা সেনা প্রধানকে আমরা সেভাবে মানে সামনের সারিতে দেখতে পাচ্ছি না, কোনো আলোচনা শুনতে পাচ্ছি না। তো এগুলো সামনে নির্বাচনকে রেখে আসলে এই সেনা প্রধানেরও বা কোনো বক্তব্য আছে কিনা বা কোনো পরিকল্পনা আছে কিনা, মানে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা সেরকম? ধন্যবাদ। প্রথমে আমি বলবো যে ডক্টর খলিলুর রহমানের যে ভারত ভিজিট, এটা নিয়ে অ্যাকচুয়ালি তথ্য অত্যন্ত সীমিত। প্রথম হচ্ছে যে উনি ভারতে একটা
এই ভারত মহাসাগর অঞ্চলের 5টি দেশের একটা নিরাপত্তা বিষয়ক একটা কনফারেন্সে যাচ্ছেন, যেখানে হচ্ছে একটা সেন্ট্রাল ইন্টেলিজেন্স, প্রত্যেকটা দেশের নিজস্ব ইন্টেলিজেন্স নিয়ে তারা কথা বলবেন, নিরাপত্তা বিষয় নিয়ে কথা বলবেন। সো এটার পাশে মানে ভারতের সাথে কোনো মিটিং হবে কিনা, অজিত দোভালের সাথে হবে কিনা, এটা কিন্তু বাংলাদেশের কারো সোর্স থেকে পাওয়া যায়নি। ভারতের সোর্স থেকে বলেছে যে এটার পাশে একটা বাইল্যাটারাল একটা সিটিং হতে পারে অজিত দোভালের সাথে। তার মানে হচ্ছে এখানে কিন্তু বুঝতে হবে যে ইন্ডিয়ার ইন্টারেস্টটা বেশি। বাংলাদেশের যদি বেশি হইতো তাহলে নিশ্চয়ই বাংলাদেশ থেকে কিছু একটা বলতো, বাংলাদেশ আগ্রহ প্রকাশ করতো, তারাই ইনভাইটেশন পাঠিয়েছে এই কনফারেন্সটা জয়েন করার জন্য। সো এটাতে আমি ধরে নিতে পারি যে এটা ভারতের ইন্টারেস্ট। ভারতের ইন্টারেস্ট কি জন্য? কারণ এখন আমরা সবাই জানি যে ভারতে আমাদের যে পতিত ফ্যাসিস্ট হাসিনা সহ তাদের পুরা ক্যাবিনেট ওখানে বসে আছে, এবং বাংলাদেশ কয়েকদিন আগেও শেখ হাসিনা বিভিন্ন জায়গাতে যে সমস্ত তাদের লোকজনের সাথে কথা বলতেছে, বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে, এই বিষয়ে কিন্তু বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু একটা প্রতিবাদ জানিয়েছে। সো এই সিচুয়েশনে আমি মনে করি যে এখানে ভারতের ইন্টারেস্টটা বেশি। এখন এটা নিয়ে আমি বিশদ বলতে পারবো না, আমরা বলতে পারবো যখন তারা ভারতে গিয়ে 19 তারিখে ভারতে গিয়ে যখন এই মিটিংটা হবে, যদি বাইলেটারাল হয়ে থাকে, হয়ে যাওয়ার পরে কিন্তু নিশ্চয়ই বাংলাদেশের তরফ থেকে এবং ভারতের তরফ থেকে দুইটি আলাদা আলাদা বিবৃতি আমরা আশা করি। যদি ওটা হয় তখন ওইটার ভিত্তি করে তাদের ল্যাঙ্গুয়েজ, টোন, এগুলোর উপর ভিত্তি করে কে কি বলেছে তখন একটা অনুমান ভিত্তিক করা যাবে, বা যদি আমরা ইন্টারনাল কোনো সোর্স থেকে কোনো কিছু কনফার্মেশন করতে পারি তখন জানাতে পারবো। সো এখনই এটা নিয়ে স্পেকুলেশন করতে আমি ইচ্ছুক নই। তবে আমি মনে করি যে প্রফেসর জনাব খলিলুর রহমান একজন প্যাট্রিয়ট, উনি ভারতের সাথে বাংলাদেশ বিরোধী বা বাংলাদেশ ইন্টারেস্ট বিরোধী এরকম কোনো কাজ করবে না বলে আমি আশা করি। ধন্যবাদ। জি। আর হচ্ছে যে মানে সেনাপ্রধানের ব্যাপারে কোনো ইনফরমেশন আপনার কাছে আছে কিনা এই মুহূর্তে? যে আমরা সেনাপ্রধানকে অনেকদিন থেকেই মানে একটু সাইডে দেখতে পাচ্ছি যে সেরকম কোনো আলোচনাই নেই। তো ইতিমধ্যে আপনি নিশ্চয়ই শুনেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বলা হয়েছে যে আবারও বলা হয়েছে যে সেনাবাহিনীর যে কর্মকর্তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুম খুনের সাথে জড়িত তাদের কিন্তু আন্তর্জাতিক অপরাধেই করা হবে, ট্রাইব্যুনালেই তাদের বিচার করা হবে। তো সেই ব্যাপারে কিন্তু আমরা আর কোনো মন্তব্য শুনি নাই সেনাপ্রধানের কাছ থেকে বা সেনাবাহিনীর কাছ থেকে। ধন্যবাদ। সেনাপ্রধান এখন নিজে সম্ভবত ইচ্ছা করেই, যেহেতু উনি মূলত প্রথমে যখন এই যে 15 জন অফিসারকে ক্যান্টনমেন্টের ভিতরে স্থান দিয়েছেন, তাদেরকে ওখানে রাখার অনুমতি দিয়েছেন, ওখানে সাবজেল করার দিয়েছেন, এবং তাদেরকে এবং আমরা সবাই জানি যে আইজি প্রিজন হচ্ছেন একজন মিলিটারি অফিসার, ব্রিগেডিয়ার জেনারেল মোতাহার। তিনি সম্ভবত জেনারেল ওয়াকারের আদেশের বাইরে কিছু করতে পারছেন না। আমাদের বিভিন্ন সোর্স থেকেও এই একই ধরনের ইনফরমেশন আমি পেয়েছি। ওখানে সাবজেল হলেও ওখানে মানে জেলের যে নিয়ম কানুন আছে, যে ওদের নিজস্ব সিকিউরিটি গার্ড একটা থাকলেও তাদের মধ্যে গোয়েন্দা সংস্থার ওখানে আপ ডাউন আছে। খাবার দাবার বা অন্যান্য ফেসিলিটি এটা নিয়ে কথা বলবো না, এটা বড় বিষয় না। কিন্তু আমার কাছে যেটা মানে পুরো দেশের কাছেই যেটা মনে হয়েছে যে সেনাবাহিনীর অফিসারদেরকে, স্পেশালি যারা গুম খুনের সাথে জড়িত, তাদেরকে এই ধরনের প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্টটা দেওয়া উচিত হয় নাই। কারণ আমরা অলরেডি আয়না ঘরে তারা কি কি করেছে এগুলার বিস্তারিত বিশদ বিবরণ এবং ডকুমেন্টারি আকারে আমরা দেখেছি। এবং এটাতে জেনারেল ওয়াকার একটু ব্যাকফুটে ছিলেন, এবং পরবর্তীতে ইউএন এর একটা কনফারেন্স ছিল ইন্ডিয়াতে, ডেটটা এই মুহূর্তে আমার মনে নাই। এটা নিয়ে ভারতে তার যাওয়া নিয়ে আমরা যারা অনলাইনে কথাবার্তা বলি, তা আমরা অনেক কথাবার্তা বলার পরে উনি নিজে গিয়ে লেফটেন্যান্ট জেনারেল মাইনুরকে ওখানে পাঠিয়েছেন, এবং অ্যামেজিংলি লেফটেন্যান্ট জেনারেল মাইনুর ভারত থেকে আসার পরে উনি নিজেই একটা প্রেস কনফারেন্স করেছেন, যেটা অ্যাকচুয়ালি লেফটেন্যান্ট জেনারেল মাইনুর আমার কোর্সমেট, উনি হচ্ছেন জিওসি আরডক। আরডক মানে হচ্ছে এটার প্রশিক্ষণ যে আছে ইনস্টিটিউশন গুলো, ওটার কমান্ডে উনি আছেন, প্রশিক্ষণ দেখেন। অ্যাকচুয়ালি অপারেশন রিলেটেড মানে সামনের নির্বাচন কি হবে না না হবে এটা দেখার দায়িত্ব হচ্ছে চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম। তো উনার এই ব্রিফিংটা দেওয়ার না দিয়ে উনি যখন আসলেন, এটা নিয়ে অনেক কোশ্চেন হয়েছে, এবং
আপনি যদি ব্রিগেডিয়ার জেনারেল আজমি স্যার এর পরবর্তীতে একটা বড় একটা স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে উনি বলেছেন যে লেফটেন্যান্ট জেনারেল মাইনুর 2 বার ভারতে ক্যাপ্টেন থাকা অবস্থায় এবং লেফটেন্যান্ট কর্নেল থাকা অবস্থায় উনি ভারতে প্রশিক্ষণ গ্রহণ করেছেন, এবং আমরা জানি যে ভারতে যারা প্রশিক্ষণ গ্রহণ করে তাদেরকে শুধু তাই না, শুধু যে মিলিটারি অফিসার তাই না, সিভিলিয়ান যারা যায় বা অন্যান্য যারা যায়, আমাদের পপুলারলি আমরা সেনাবাহিনীর লোকজন আমরা সবাই জানি যে জেনারেল এরশাদ যখন ক্ষমতা দখল করে, এর আগে অনেকগুলো দেখবেন কু হয়েছে, কিন্তু জেনারেল এরশাদের 9 বছরে কোনো কু হয় নাই। কারণটা হচ্ছে উনি ভারতের সাথে একটা আতাত করেছিলেন, যেটা আমরা জানি, এবং আমরা জানি যে উনি হানি ট্র্যাপ হয়েছিলেন। আল্লাহ ভালো জানেন, উনি এখন মারা গেছেন। কিন্তু আমি সার্ভিং অফিসার হিসেবে অনেক জেনারেলের এবং অনেক কিছু সিনিয়র অফিসারদের জানি, স্পেশালি একজন মেজর জেনারেল জানি, উনি পরবর্তীতে সেনাপ্রধান হতেন, কিন্তু তাকে হানি ট্র্যাপ করার পরে সরকার যখন জানতে পারে তখন আর সেনাপ্রধান ওকে বানান নাই। ভারতে আমরা যারা প্রশিক্ষণে পাঠাই আমাদের অফিসারদেরকে বা সৈনিক যারাই যায় তাদেরকে সবাইকে 100% লোকজনকে তারা হানি ট্র্যাপ করার চেষ্টা করে। আমি 4 অফিসারের উপরে একটা অ্যানালাইসিস করেছিলাম। এর মধ্যে 4 জনের মধ্যে 3 জনই বলেছে তাদেরকে অ্যাপ্রোচ করা হয়েছে, একজন শুধু বলেছে তাকে অ্যাপ্রোচ করা হয় নাই। বাট কথাটা আমি অ্যাকচুয়ালি বিশ্বাস করি নাই, এবং পরবর্তীতে ওই অফিসারই দেখা গেছে যে ভারত বান্ধব, মানে ভারত মিলিটারিকে হাইলাইট করে বিভিন্ন জায়গায় কথাবার্তা বলছে। সো এই জিনিসটা মনে করেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর যখন স্টাফ কলেজে ছিল, ওখানে স্টাফ কলেজে উনি সেকেন্ড হয়েছিলেন, ফার্স্ট হয়েছিল মেজর জেনারেল মুশফিক, বর্তমানে 24 ডিভিশন জিওসি, কিন্তু এখানে একটা টানে পড়েন হয়েছিল, এবং এটাতে সম্ভবত ভারতীয় লবির একটা হাত ছিল। এবং যখন ব্রিগেডিয়ার আজমি স্যার তখন ছিলেন হচ্ছে ওখানে ইনস্ট্রাক্টর, উনি নিজে হয়তো বা এই জিনিসটা দেখেন, আমি বলতেছি হয়তো, কেন বলতেছি, আপনি যদি দেখেন ব্রিগেডিয়ার আজমি স্যার কিন্তু অনেক সেনাবাহিনীর গুম খুন নিয়ে অনেক কিছু বলেন, কিন্তু ডেফিনেটলি কোনো কিছু বলেন না। ওনাকে যদি বলেন যে এই কাজটা কি করা ঠিক হয়েছে, উনি বলেন আমি হলে এটা করতাম না। ওনার অ্যাপ্রোচটা যদি দেখেন, একমাত্র এই মেজর জেনারেল মাইনুরের ক্ষেত্রে কিন্তু উনি বলেছেন যে আমরা সবাই জানি ভারতে যারা যায় তারা ভারতের হানি ট্র্যাপ মানি ট্র্যাপ এগুলা হয়, এটা কিন্তু ডেফিনেটলি উনি কিন্তু কনফার্ম না হয়ে বলেন নাই। এবং লেফটেন্যান্ট জেনারেল মাইনুর ভারত থেকে এসেই উনি যে সমস্ত কথাবার্তা বলেছেন মিডিয়াতে, এবং এটার বড় একটা অংশ যেটা আমরা জানি যে সাংবাদিকরা অনেক সময় অনেক প্রশ্ন করে, প্রশ্নের উত্তর দেয়। সাংবাদিকরা কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীর কমান্ড স্ট্রাকচার নিয়ে কোনো কথা বলে নাই, সেনাবাহিনীর প্রতি সবাই অনুরক্ত আছে কিনা, লয়াল আছে কিনা। উনি নিজের থেকে বলে দিলেন যে সেনাবাহিনীর এখন সবাই যারা আছে তারা সবাই লয়াল, এটা কিন্তু নিজে থেকে বলেছেন, আউট অফ দ্য ব্লু, মানে কেউ তো ওনাকে জিজ্ঞেস করে নাই। সো এটাতে আমি মনে করি এখন জেনারেল ওয়াকার অ্যাকচুয়ালি নিজে অফ থেকে লেফটেন্যান্ট জেনারেল মাইনুরকে দিয়ে কাজ করানোর চেষ্টা করতেছেন, স্পেশালি নির্বাচনটা। এটা সেনাবাহিনীতে আছে, অনেকে বলবেন যে হ্যাঁ সেনাবাহিনীতে সিনিয়র যেটা আদেশ দিবে সেটাই, বাট কথা হচ্ছে এগুলো হচ্ছে মেজর ক্যাপ্টেন লেভেলে, লেফটেন্যান্ট কর্নেল লেভেলে। কিন্তু এই সিনিয়র লেভেলে আইসা যদি একজন লেফটেন্যান্ট জেনারেল সিজিএস এর কাজ জিওসি আরডককে দিয়ে উনি ইচ্ছা করলেই এটা অ্যাভয়েড করতে পারতেন, কিন্তু এটা করেননি। সো আমি মনে করি যে এখন আমরা প্রফেসর ইউনূস বলতেছে যে সামনে নির্বাচনটা একটা সুষ্ঠু হবে, এবং প্রফেসর খলিল প্রেস সচিব বললেন যে পৃথিবীর কোনো শক্তি না এটা থামাইতে পারবে। কিন্তু এট দ্য সেম টাইম আমরা সবাই জানি যে গত 17 বছরে শেখ হাসিনার সরকার, মানে শুধু মিলিটারি না, মিলিটারি, সিভিল, পুলিশ, প্রশাসন, প্রতিটা ক্ষেত্রেই তাদের লোকজন যেভাবে 7-8 স্তরে স্থাপন করেছে, এবং তাদেরকে পূর্ণ ক্লিন আপ করা তো সম্ভবই না। যদি ক্লিন আপ করতেও গেছে শুধু একমাত্র জেনারেল ওয়াকারের স্ট্রেংথে বাকি সবাই কিন্তু শক্তিশালী হয়েছে। এবং এটা আমরা বারবার বলেছি যে প্রফেসর ইউনূস যদি এই জেনারেল ওয়াকারকে না সরাতে পারেন তাহলে আগামী নির্বাচনটা, আমি এখানে অন রেকর্ড বলে যাচ্ছি যে সামনের নির্বাচনটা সুষ্ঠু হওয়ার কোনো সুযোগ নেই। বাট এখানে আমি প্রতিটা ক্ষেত্রেই আমি বলেছি যে জেনারেল ওয়াকার মানেই হচ্ছে উনি ভারতের ওখানে আওয়ামী লীগ সরকার যে আছে, ভারতের যে অন্যান্য ইন্টেলিজেন্স গুলো আছে তাদের সাথে তার যোগাযোগ আছে, এবং যারা এখন সার্ভিং আছে তারা নিজেরাও অ্যাকচুয়ালি জেনারেল ওয়াকারের প্রতি বিরক্ত। এই কারণেই কিন্তু এখন দেখবেন আপনি সেনাবাহিনী, আমরা যখন চাকরি করেছি তখন কিন্তু সেনাবাহিনীর পক্ষে
বিভিন্ন ভিডিও বানাইতে হয় নাই যে সেনাবাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য। আপনি এখন দেখবেন সেনাবাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য, বাট এই সেনাবাহিনীর ভাবমূর্তি উজ্জ্বলটা হচ্ছে যদি জেনারেল ওয়াকার সময় মতো যারা এই গুম খুনের সাথে জড়িত তাদেরকে ঠিক মতো সিভিল অথরিটির কাছে হ্যান্ড ওভার করতো। আমি আমার চাকরির জীবনে যেটা দেখেছি, যখনই কোনো সেনা অফিসারের এগেনস্টে সিভিল কোর্টে কোনো কিছু আছে, স্ট্রেট তাকে রিটায়ার করায় দেওয়া হয়েছে এবং পরবর্তীতে হি উইল সি, কারণ এই ইন্ডিভিজুয়াল যারা দোষ করেছে, গুম করেছে, খুন করেছে, তাদের দায় সেনাবাহিনী নেওয়ার কোনো দরকার নাই। কিন্তু জেনারেল ওয়াকার সেনাবাহিনীকে এই দুর্নামের ভাগী করেছে তাদেরকে সাপোর্ট দিয়ে, এবং এটা সেনাবাহিনীর যারা সৈনিক অফিসার আছে তারা সবাই এটা নিয়ে, জেনারেল ওয়াকারের এটা নিয়ে বিরক্ত। কিন্তু তিনি তারপরেও এখন যেটা করতেছেন যে সামনে না এসে লেফটেন্যান্ট জেনারেল মাইনুরকে সামনে এগিয়ে দিচ্ছেন। বাট আমি মনে করি যে সামনের নির্বাচনটা আমরা যদি সঠিক মতো চাই, আমি এখনো মনে করি জেনারেল ওয়াকারকে যদি না সরানো যায় তাহলেই সামনের নির্বাচনটা অ্যাকচুয়ালি সুস্থ হবে না। এখনো গোয়েন্দা সংস্থার যে দুইটা মেজর গোয়েন্দা সংস্থা আছে, এটার কন্ট্রোল জেনারেল প্রফেসর ইউনুসের কাছে নেই, এটা আছে জেনারেল ওয়াকারের কাছে। গত 3 দিন আগে আমাকে একজন অফিসার ফোন করে বলছে যে স্যার, জেনারেল জাহাঙ্গীরের গাড়ি দেখতেছি হচ্ছে জেনারেল ওয়াকারের বাসার পিছনের ইয়াতে, ও গল্ফ খেলতে যাওয়ার সময় ওটা দেখেছে। তার মানে হচ্ছে এখনো অফ দ্য রেকর্ড, অন দ্য রেকর্ড জেনারেল ওয়াকারের সাথে গোয়েন্দা সংস্থাগুলোর কথাবার্তা হচ্ছে। সো আমরা যদি সামনে একটা, আমি হাসিনা আক্তার আপনার শোতে বলেছিলাম কিনা, আমি 7-8 মাস আগে যখন এটা নিয়ে আমরা কথা বলতেছি জেনারেল ওয়াকারের ইয়া নিয়ে, আমি বলেছিলাম যে জেনারেল ওয়াকার যদি চেঞ্জ করতে না পারে দে শুড গিভ ইমিডিয়েট ইলেকশন। সম্ভবত আপনার ইয়াতে কিরাম দিয়েছিলাম কি জন্য, কারণ জেনারেল ওয়াকার এটা মেনটেন করতে পারতেছে না। এবং এই কারণেই আমি মনে করি যে সামনের নির্বাচনটা অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি দেশকে একটা স্থিতিশীল জায়গায় নিয়ে আসার জন্য। কিন্তু আমি আরো একটা অ্যাসেসমেন্ট কয়েকদিন আগে দিয়েছি, সেটা হচ্ছে জেনারেল ওয়াকার এবং রবি ভাই এখানে আছেন, বাট ওনাদের সিনিয়র লেভেলে এবং প্রফেসর ইউনুসের মধ্যে একটা আতাত হয়েছে বলে সবাই সন্দেহ করেন, এবং কিছু কিছু সোর্স আমাকে বলেছে যে তারা একটা আতাত করেছে দেখেই এই যে জুলাই সনদের যে গণভোট যেটা আছে, এটাতে বিএনপি যেভাবে চেয়েছে সেভাবেই হয়েছে আমি বলবো। কিন্তু আমি তারপরে বলতে চাই যে আমি যে সনদের যে 4টা ভিন্ন ভিন্ন পয়েন্টে হা না, এটাকে আমি বলবো যে 4টা পয়েন্টে একটা হা বা না হলে এই জিনিসটা অ্যাকচুয়ালি, আমি সাধারণ জনগণ হিসেবে আমি যখন ভোট দিতে যাবো, আমি এখানে 4টা পয়েন্টে 4 বার হা না বলতে চাবো। সো এই 4টার উপরে একটা হা না করাটা ঠিক হবে না। এবং আমি মনে করি যে এটা যদি গণভোট যদি হয়ে যাওয়ার পরে যদি হা হয় বা না হয়, যেটাই হয়, হা যদি হয় তাহলে হচ্ছে আমি বলবো হচ্ছে জনগণ এটার ব্যাপারে একটা রায় দিয়েছে। অতএব এই রায়টা, আমি অ্যাকচুয়ালি আমার একটা স্ট্যাটাস এটার সাথে হুদাইবিয়ার সন্ধির সাথে ইয়া করেছি। হুদাইবিয়ার সন্ধিতে সবাই প্রথমে বলেছিল যে মুসলিমরা বোধহয় এমন একটা চুক্তি করেছে যেটা হচ্ছে তাদের জন্য ডিগ্রেডিং, বাট অ্যাকচুয়ালি যখন 2 বছর পরে জিনিসটা শান্তি যখন আসলো তখন তারা বুঝতে পারলো। তো আমি মনে করি এই চুক্তি যে যেটা হবে যখন নির্বাচিত হবে, আমি মনে করি যে দেশের জনগণ বেশিরভাগ লোকই, আমি যেহেতু ফেসবুক এবং বিভিন্ন জায়গায় আমি ফলো করি, এখানে আমার মনে হয় সবাই এটাকে হাই ভোট দিবেন বলে আমার ধারণা। যদি হা ভোট দেয়, এখানে যারাই সরকার গঠন করুক, বিএনপি জামাত যেই করুক, তাকে ওই জিনিসটা জনগণের রায় যদি তখন মানতে না চায়, অনেকে বলে যে হয়তোবা বিএনপি আসলে এটা যেহেতু তাদের ইন্টারেস্ট কিছু কিছু জায়গায় ব্যাহত হয়েছে তারা করবে না। বাট আমি মনে করি যে এটাকে যে দলই আসুক, জামাতই আসুক, ইয়াই আসুক, এবং আমি এটা একমত যে জামাত অ্যাকচুয়ালি ইদানিং পলিটিক্যাল রেটরিক একটু বেশি ব্যবহার করতেছে, যেটা ফাইনালি আমি মনে করি তারা প্রফেসর ইউনুসের যে ফাইনাল যে সলিউশন যেটা দিয়েছে ওটাতেই ওনারা মেনে নেবেন। আমি এখানে বলে আপাতত শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আবুল হাসান রুবেল। আপনার কাছে যেটা জানতে চাই যে 17ই নভেম্বর শেখ হাসিনার যে রায় ঘোষণা করার কথা, সেই রায়টা ঘোষণা করা হবে, এরপরে রাজনৈতিক প্রেক্ষাপটে আসলে এটার কোনো প্রভাব পড়বে কিনা সেটা আপনার কাছে একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে যে যদি সব দল নির্বাচনের ব্যাপারে এবং নির্বাচন না গণভোটের ব্যাপারে যদি একমত না হয়, তাহলে তখন রাজনীতিতে কিরকম প্রভাব পড়বে বা নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা। আবার অনেকেই যেটা বলার চেষ্টা করছেন যে আসলে ডক্টর ইউনূস চায় না যে নির্বাচন দিতে, যার জন্য এরকম একটা জটিল পরিস্থিতি তৈরি করেছে নির্বাচনে 3 মাস আগে। একটু যদি বলতেন। ধন্যবাদ। আমি প্রথমত মানে আপনার প্রশ্নগুলোর
ভেতরে আমি প্রথমে আসলে শেষ প্রশ্ন দিয়ে শুরু করি যে আসলে বাংলাদেশের সামনে এখন আসলে নির্বাচন ছাড়া কোনো পথ নাই। এখন বাংলাদেশে একটা নির্বাচন হতে হবে। বাংলাদেশের মানে সার্বিকভাবে এখানে একটা গণতান্ত্রিক উত্তরণ ঘটানোর জন্য এখানকার যে একটা স্থিতিশীলতা এবং জনগণের ভেতরে যে একটা স্বস্তি ফিরিয়ে আনা, এইগুলোর জন্য আসলে বাংলাদেশে আসলে একটা নির্বাচন এখন হতে হবে। এটা হচ্ছে একটা খুবই ইনএভিটেবল ব্যাপার। এখানে আসলে কারো আহ, ইচ্ছা নিরপেক্ষভাবে আসলে এই জিনিসটা হতে হবে এবং এটার জন্য বাংলাদেশের যারা রাজনৈতিক দল আছেন, যারা অন্যরা আছেন, সকলেই এ বিষয়ে একমত হবেন বলে আমি ধারণা করি। এবং যারা যা বিভিন্ন ধরনের মতামত দিচ্ছেন, এখনো পর্যন্ত কিন্তু আপনি দেখবেন না যে কেউই মানে বিএনপি অলরেডি স্বাগত জানিয়েছে, প্রফেসর ইউনূসকে ধন্যবাদ জানিয়েছে। জামায়াত ইসলামী নানা ধরনের কথা বলছে, কিন্তু আবার খুব যে এটার জন্য একটা তারা মানে মাঠে নেমে পড়বে, এটার জন্য তারা ইয়ে করে ফেলবে, আর কিছুতেই এটা হতে দেবে না, এরকম কোন পরিস্থিতি আসলে তাদের ভেতরেও নেই। এবং অন্যান্য দলগুলোর ভেতরেও সাধারণভাবে এটাকে একটা মেনে নিয়ে সামনে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার ব্যাপার আছে। ফলে আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এরকম কোনো বড় সংকটের জায়গা সৃষ্টি হওয়ার সম্ভাবনাটা কম, যদিও কখনোই মানে এটাকে একেবারে নাকচ করে দেওয়া যায় না। কারণ ইতিমধ্যে যে রবি ভাই বলেছেন যে বিভিন্ন সময় বিভিন্ন দাবি দেওয়া নিয়ে যে হাজির হওয়া, এইটার একটা অভ্যাস যদি থাকে, তখন এটা থেকে যে ধরনের আসলে মানে সমস্যাটা তৈরি হয়, সেই সমস্যাটা হচ্ছে যে আপনি যদি প্রেডিক্টেবিলিটির একটা জায়গা তখন থাকে না। মানে আপনি একজনকে প্রেডিক্ট করবেন, তাহলে সে কি করতে পারে, কোন সময়ে কি বলবে, সেটা তো যদি আপনি আগে থেকে না জানেন, তাহলে যদি একটা তার নীতির উপরে এটা প্রতিষ্ঠিত না হয়, তাহলে আসলে তার আচরণকে আপনি আগে থেকে প্রেডিক্ট করাটা মুশকিল হয়ে যায়। ফলে সেই ধরনের কিছু আননোন ফ্যাক্টর সবসময় থাকে। আবার এখানে লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজ যেটা বললেন যে এটা বিএনপির মানে মতানুসারেই হয়েছে আদেশ, আমি মনে করি না। এটা বেশিরভাগ ক্ষেত্রে আসলে বিএনপির চাইতে বরং অন্যান্য দল এনসিপি এবং জামায়াত ইসলামীর বক্তব্য বেশি রাখা হয়েছে। এই ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে আমাদের বক্তব্য রাখা হয়েছে। ফলে এটা আসলে বিভিন্ন দলের বক্তব্য রাখা হয়েছে। এখানে বিএনপিরও বক্তব্য আছে, অন্যান্য দলেরও বক্তব্য আছে, বিভিন্ন জনেরই বক্তব্য আছে। এখানে এক মানে বিএনপি যে কারণে স্বাগত জানাচ্ছে এবং মানে জামায়াত যে কারণে স্বাগত জানাচ্ছে না, এই ক্ষেত্রে আমি মনে করি এখানে একটা পলিটিক্যাল বার্গেন একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং পলিটিক্যাল বার্গেনিং করার জন্য এই ধরনের জিনিস আসলে করা হয়। এবং বিএনপি এটা স্বাগত জানাচ্ছে, এর প্রধান কারণ হচ্ছে তারা আগামী ফেব্রুয়ারির নির্বাচনটাকে আসলে যাতে হতে পারে এবং সে বিষয়ে যাতে আসলে সংশয় সৃষ্টি না হয়, সে কারণেই আসলে স্বাগত জানিয়েছে বলে আমার কাছে মনে হয়েছে আর কি। এটার ভিন্ন নিশ্চয়ই থাকতে পারে ব্যাখ্যা। আবার জামায়াত ইসলামী তাকে সে একটা রাজনীতিতে মোটামুটি ভাবে এখন এক ধরনের বিরোধী দলে না গিয়েও অলরেডি বিরোধী দল এবং একই সঙ্গে আবার সরকারের অংশ উভয়ই যেহেতু হতে চাচ্ছেন, ফলে তারা তাদের বার্গেনিং পয়েন্ট রাখার জন্য রাস্তায় অনেক ধরনের কথাবার্তা বলছে, নিয়ে করছেন। এটা কোন কোন ক্ষেত্রে তো আমরা সরকারি দল হিসেবে দেখি এনসিপি এবং মানে এক ধরনের সরকারি দলও বটেন। তারা সরকারের ভেতরে 3 জন উপদেষ্টা আছেন, তারা বিএনপির হয়ে কাজ করছেন বলেছেন। তারপরে আবার বলছেন যে কল রেকর্ড আছে। তখন মনে হচ্ছে যে আসলে তাদের খুব এই সমস্ত সকলের কল রেকর্ড থাকে কিভাবে, থাকাটাই তো বেআইনি। তো প্রথমত হচ্ছে এইটা, দ্বিতীয়ত হচ্ছে যে 3 জন আছেন, তাহলে বাকিরা মোটামুটি কি, তার বাকিরা কি ওনাদের পক্ষে কিনা, সেগুলো তো আসলে মানে জানা দরকার। মানে বিভিন্ন সময়ে সরকারের পদক্ষেপ তারা লাভবান হয়েছেন এবং বিভিন্ন ক্ষেত্রে একেবারে মাঠ পর্যায় পর্যন্ত যে প্রশাসনিক আদেশ, একটা মাঠের রাজনীতির দিক থেকে বিএনপির যেহেতু সংগঠন আগে থেকে আছে, ফলে তাদের একটা দাপট আছে। তারা কোথাও কোথাও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত হচ্ছেন, এগুলো আছে। যেমন তেমনি ভাবে জামায়াত ইসলামী যে আসলে বিভিন্ন ধরনের প্রশাসনিক সুযোগ সুবিধা লাভ করছে, এগুলো সবাই জনগণ দেখছে। ফলে এই সমস্ত জায়গায় আসলে আমরা কোন একটা নির্দিষ্ট দিকে আঙ্গুল না তুলে বরং এখানে আসলে জাতীয় স্বার্থ কি, জাতীয় স্বার্থের দিক থেকে যদি আসলে আমরা পুরো বিষয়টাকে বিবেচনা করি, তাহলে আমি দেখি যে এখানে বিভিন্ন জনের হয়তো মানে অসন্তোষ থাকতে পারে, কিন্তু যে আদেশ হয়েছে সেটা শেষ পর্যন্ত এটাতে জাতীয় স্বার্থ খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না। ফলে আমরা স্বাগত জানিয়েছি এই দিক থেকে যে আচ্ছা ঠিক আছে,
যা হয়েছে এটাকে যদি আরো পরিষ্কারভাবে জনগণের সামনে উত্থাপন করা হয়, জনগণের সামনে পরিষ্কারভাবে একটা তার সুযোগকে মানে তার যে গণতান্ত্রিক রাইট সেটাকে যদি রক্ষা করা হয়, তাহলে আসলে আমরা এটা দিয়ে পরবর্তী নির্বাচন পর্যন্ত যাতে যাওয়া যায় সেই বিষয়ে আসলে আমাদের মতটা দিয়েছি। এইটা আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে যে বাংলাদেশ এখনো পর্যন্ত একটা ট্রানজিশনাল মোমেন্টে আছে। এখন আমরা যদি হঠকারী কোনো কিছু করি, যে কোনো দলের পক্ষ থেকেই যখন হঠকারী কোনো কিছু করার মাধ্যমে আমরা দেশকে একটা বড় ধরনের বিপদের ভেতরে ফেলে দিতে পারি, সেইখান থেকে আসলে প্রত্যেককেই আসলে দায়িত্বশীল ভূমিকা পালন করাটা জরুরি। এবং রাজনৈতিক দলগুলো তাদের মানে এটা তো আসলে আমরা অভ্যুত্থানের পরবর্তী কাল থেকেই দেখছি যে তাদের দিকের ভাগটা বড় করতে গিয়ে অনেক সময় মানে দেশকে বিপদে ফেলার জায়গা তৈরি করেন বা করছেন। সেই সমস্ত জায়গা যাতে তৈরি না হয়, সামনের দিনে যা ইতিমধ্যে হয়েছে সেগুলো যথেষ্ট। এবং সামনের দিনে আসলে সবাই একটা নির্বাচনের ভেতর দিয়ে জনগণের কাছ থেকে তাদের ম্যান্ডেট নেওয়ার জন্যই আসলে যাবেন। তাদের ইশতেহার দিয়ে জনগণের মন জয় করার চেষ্টা করবেন, অর্থাৎ একটা পজিটিভ যে রাজনীতি, সেই পজিটিভ রাজনীতির দিকে যাবেন, এটাই আমি আশা করি। জি। আর আপনার কাছে যেটা শুনতে চেয়েছিলাম যে 17ই নভেম্বর কোনোভাবে প্রভাব ফেলবে কিনা রাজনীতিতে, যে রায়টা ঘোষণা হবে? দেখেন, আমার কাছে মনে হয় না এটা খুব বড় প্রভাব ফেলবে। মানে কারণ হচ্ছে যে ইতিমধ্যেই মানে আওয়ামী লীগের অনেক লোকজন অনেক মানে টাকা পয়সা অর্জন করেছেন। তারা সেই সমস্ত টাকা পয়সার কিছু কিয়দাংশ দিয়ে দেশে হয়তো একটা ধরনের অস্থিরতা তৈরি করতে পারেন, কিন্তু দেশে এখন তাদের পক্ষে বড় ধরনের কোনো কিছু করার সামর্থ্য আমি দেখি না। এবং তারা এই যে গত লকডাউন ঘোষণা করার পরেও আমরা দেখলাম যে বিচ্ছিন্নভাবে কিছু ককটেল বিস্ফোরণ বা আগুন দেওয়া, এবং তাতে কিছু একজন মানুষের অন্তত প্রাণও গেছে। তবে তারা যে আসলে এই ধরনের ভাড়াটের উপরে নির্ভরশীল হয়ে কিছু করার চেষ্টা করবেন এবং এই ভাড়াটে দিয়ে আসলে দেশের বড় রাজনৈতিক মানে যে পরিসর, সেই পরিসরে আসলে বড় কোনো মানে প্রভাব তাদের পক্ষে ফেলা আসলে সম্ভব না। ফলে মানে 17 নভেম্বরের যে রায়, সেই রায় কি হবে সেটা তো আমরা এখনো জানি না। ফলে ট্রাইব্যুনাল কি রায় দেবে এবং সেই রায়ের উপরে ভিত্তি করে আসলে কি প্রতিক্রিয়া হবে সেটা তো আসলে পরবর্তী প্রশ্ন। 17ই নভেম্বরে যে রায় হ্যাঁ, 17 ঘোষণা করা হবে। নভেম্বরে। আমি মনির ইসলাম রবি ভাই আপনার কাছে যেটা জানতে চাই যে এই যে যেটা আওয়ামী লীগ যে কর্মসূচিগুলো দিচ্ছে, জামাত থেকে অনেক সময় অভিযোগগুলো ওঠে যে বা এনসিপি থেকে অভিযোগ উঠে যে বিএনপি আসলে এই কর্মসূচিগুলো পালন করছে। এটাতে আপনার কতটা একমত যে আসলে বিএনপির সাথে যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুইটা কথা বলেছেন, সেটাতে আরো সন্দেহটা বাড়ে আর কি অনেকের। সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে ফুলের টোকাও দিতে পারবে না সমর্থকদের, আরেকটা হচ্ছে যে তাদের মামলা সব তুলে নেবে। যদিও মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরবর্তীতে বলছেন যে উনি আসলে মামলা তোলার ব্যাপারটি এভাবে বলেনি, কিন্তু আমাদের রিপোর্টে যেটা আমরা দেখেছি তার বক্তব্য, তো সেক্ষেত্রে এই সত্যটা কি একেবারে উড়িয়ে দেওয়া যায়? আপনারা তো ওই যে ফেসবুকে কি লেখে এটা পড়ে তারপরে আপনারা টেলিভিশন চালান। আমার এখানে আমার পেজে আপনি দেখবেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সেই বক্তব্য তাই ওটা প্লে করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে কথাটা বলছে ওটা একটু প্লে করেন, আমরা সবাই শুনি। আচ্ছা, মানে আপনি বিজ্ঞ দুজন আলোচনা শোনেন, দিন আগে আমরা আমি শুনি বের উনি কি করতেছি। বলছেন। আচ্ছা, আপনি বলতে থাকেন, আমি বের করতেছি এটা, কারণ 2-3 দিন আগের আমার বাইর করেন, বলবো না, আপনি বাইর করেন। আমার তো না না, আপনার লোক ফয়সালা করে দেবে, আপনার লোক রবি ভাই, ফয়সালা। আমরা সবাই শুনছি, এটা সবাই শুনছি। আমি তো বের না না, করতেছি, এটা আপনি ফয়সালা তো করে বলতে দেবে, এটা ফয়সালা করে দেবে। না ভাই, এটা ফয়সালা করে দেবে। জিদ ধরতেছেন আপনি। না, আমি এটা জিদ ধরি নাই। আচ্ছা, আপনারা তো তাহলে বিএনপি নিয়ে আমি বের করতে থাকি, আমি মোস্তাফিজ ভাইয়ের কথা শুনি, বের করে আচ্ছা যাক, তারপর মোস্তাফিজ ভাই একটা কথা বলছেন যে বিএনপি এবং যে সরকারের সাথে একটা আঘাত হচ্ছে। তো রুবেল ভাই এটার অনেকটা বলছেন, উনি তো যেহেতু সংলাপে ছিলেন। আমি আপনাকে 48টা ধারার 3টা ধারা আপনাকে বলি, মেজর 3টা ধারা, মোস্তাফিজ সাহেব শুনেন। হ্যাঁ, বলেন। একটা হলো উচ্চ কক্ষের আসন। বিএনপি বলেছে
নিম্নকক্ষের আসন ভিত্তিক পিয়ার উচ্চ কক্ষ গঠন হবে। আর এখন যেটা নাকি আমাদেরকে দিল সেটা হলো যে না, উচ্চ কক্ষের পিয়ারে যে 100 আসন, সেটা যে ভোট হবে, ভোটের মাধ্যমে সংখ্যানুপাতিক ভাবে 100 আসনের সিনেট গঠন হবে। এটা হলো এনসিপির দাবি এবং জামায়াতের দাবি। আর আমাদের দাবি ছিল কি আসন ভিত্তিক, যে যত আসন পাবে এটার উপরে, যেরকম হচ্ছে আমরা মহিলা আসন বন্টন করি, এরকম আমরা চাইছি। এটা আমাদের এটা মানে নেই। দ্বিতীয়টা হলো প্রধানমন্ত্রীর 2 মেয়াদের ক্ষমতা থাকার বিষয়টা। সেটা আমরা বলছিলাম প্রধানমন্ত্রীর 2 মেয়াদের ক্ষমতা থাকবে, পরবর্তী মেয়াদে উনি ক্ষমতা থাকবে না, তারপরে আবার সে নির্বাচন করতে পারবে। সেখানে জামাত এবং এনসিপির নোট অফ ডিসেন্ট ছিল যে না, 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এখন ডক্টর ইউনূস যে 4টা জিনিস দিয়েছে, তার মধ্যে এটাও একটা আছে যে না, 2 বার, এর বাইরে কিছু করতে পারবে না। এবং সাথে এনসিপি আবার যোগ করে দিছে, সেটা হলো যে যিনি প্রধানমন্ত্রী থাকবেন তিনি দলীয় প্রধান থাকতে পারবেন না। সেটাও কিন্তু তাদের দাবি মানছে। আর একটা হলো রাষ্ট্রপতির কাছে চেক এন্ড ব্যালেন্স করার জন্য প্রধানমন্ত্রী, তারা 8টা বিষয়ে প্রেসিডেন্টকে পাওয়ার দিতে চায়। বিএনপি এখানে বলছে যে বাংলাদেশ ব্যাংক এবং এনার্জি রেগুলেটরি, এইটা প্রধানমন্ত্রীর দপ্তরে থাকতে হবে, এইটা রাষ্ট্রপতিকে দেওয়া যাবে না। কিন্তু বর্তমান যে গণভোট হবে, গণভোটে এই বিবি এবং এনার্জি রেগুলেটরি রাষ্ট্রপতির কাছে থাকবে, উনি নিয়োগ দিবে, এটার উপরে হানা ভোট হবে। তাইলে আপনি বললেন যে বিএনপির লোক আতাত করে করছে, তো এই জিনিসই তো 3টা 48টার মধ্যে তিনোটাই বিরোধিতা করছে। রবি ভাই, আমি বলি যে বিএনপি জামাত এনসিপি ওদের মূল দাবি ছিল আগে গণভোট করা, তারপরে করা। এটা তো আবার গণভোট আপনি গেছেন সংলাপ, আমি বলছি সংলাপের কথা। গণভোট তো হলো ভিন্ন জিনিস। না এটা তো আমি বলছি না আতাত, আপনি যে না ইউনূস সাহেব আর তারেক সাহেব যদি আতাত করে, তাহলে আপনাকে এই দাবি মানবো কি লেগা? কি জন্য মানবো? আপনারা কেডা? যদি আতাতি হয় তাহলে তুমি 100% নিব। আমি কি ওই যে না ওই যে আরে ভাই, আমার কাউয়ায় আম খাইছে, নিচে পড়ছে, এটা আমি খামু? আপনি তো চাবেন না প্রফেসর ইউনূস তো ওরকম গাধা না যে উনি এমন কাজ করবে যাতে বোঝা গেছে যে আদারটা হবে। সো আপনাদের ইয়াটা রাখছে যে গণভোট এবং রেফারেন্ডাম দুইটা একই দিনে হবে, আর ওদেরও কিছু কিছু রাখছে। সো এখানে আপনার লজিকটা ঠিক আমি অ্যাকসেপ্ট করলাম না। গণভোট কোনো ফ্যাক্টর না ভাই। ফ্যাক্টরটা হলো প্রধানমন্ত্রীর 2 বার, উচ্চ কক্ষে পিয়ার, রাষ্ট্রপতির চেক এন্ড ব্যালেন্স, এটা আপনার কাছে ফ্যাক্টর না। গণভোটের মধ্যে এটা কি হইব? এটি যদি না থাকে গণভোট দিলে লাভ আছে কোনো? আপনারা আমি বুঝাইবা, এই 3টা থাকলো না, আপনি গণভোট দিলেন, আপনার কোনো লাভ হইব গণভোট দিলে? না, এটার সাথে তো এটার কোনো সম্পর্ক নাই। কথা হচ্ছে এটা একটা ডিফারেন্ট ইস্যু যে আবার গণভোট কার জন্য হবে? গণভোট কার জন্য হবে? আপনি দুলানা থাকলে বিয়ে হইব। কতভাবে একটা জিনিস যুক্ত করি আর কি, যে এনসিপি কিন্তু আগে গণভোট চায় নাই, এটা জামাত চেয়েছে। এবং আমি সেটা আসতেছে সেটা চাই বলতে মানে একই দিনে হলে কোনো সমস্যা নেই, আগে চায় না আর কি। আগে চাওয়াটা শুধু জামাতের আর কি। শুনেন, এখন হা না ভোটের প্রশ্নটা উঠছে হলো যখন পিআর নিয়ে তারা ব্যর্থ হয়েছে, এটা নোট অফ ডিসেন্ট দিয়ে তারা ঢুকাইছে। এটা তাদের যে 60টা দাবি, ওয়াহিদ ভাই এখন আপনি গুগল রেকন জামাতের সংস্কারে 60টা দাবি আমাকে দাও, গুগল আপনাকে এখন দিয়ে দিবে। 60টা দাবির মধ্যে পিআরও ছিল না, এই গণভোটও ছিল না। যে 60টা দাবি ওই যে লিখিত ভাবে প্লেস করার কথা সংস্কারে, ওনারা যে 60টা দাবি করছেন তার মধ্যে পিআরও ছিল না, গণভোটও ছিল না। এটা নোট অফ ডিসেন্টে তারা দিয়েছে। তখন বিএনপি এটা মানতেই রাজি হয়নি। এনসিপি এবং এই যে রুহুল ভাইরা এরা সবাই মিলা, মান্না ভাইরা বুঝাইছে বিএনপির যে ঠিক আছে, অন্ততপক্ষে গণভোটটা, নির্বাচন যেদিন হয় সেদিন দোনোটা ইলেকশন হবে, গণভোটও হবে, নির্বাচনও হবে,
আপনারা এটা মেনে যান। তখন আমরা এটা মানছি, সত্য কিনা উনি সংলাপে ছিল ওনাকে জিজ্ঞাসা। এইটা তো কোনো আইটেম ছিল না ভাই, ওয়াহিদ ভাই, গণভোট কোনো আইটেম ছিল না, পিআর কোনো আইটেম ছিল না সংলাপে। এইটা নোট অফ ডিসেন্টের মাধ্যমে ইন করানো হয়েছে, হইরে এখন এই ভেজালগুলি করতেছে। না রবি ভাই, নোট অফ ডিসেন্ট দেওয়ার ফলে তো আপনাদের একটা অনাগ্রহ অ্যাকচুয়ালি জাতির কাছে প্রকাশ পেয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি এটাকে যদি তারা যে দাবিটা, না না তারা এটা আপনি আবার বাস্তবায়ন না করতে পারে। না 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 ধরো বাস্তবায়ন পারে, বাস্তবায়ন হইতেও পারে, না হইতে পারে, এটা লিখছ হয়ে যাবে। আমি ওইটা বলি না, আমি বলি যে আপনি একটা জ্ঞানী লোক, সাবেক সেনা কর্মকর্তা, আপনি এখন গুগল রে কোন, গুগল আপনার সামনে সংস্কারের যেই চিঠি এই যে রুল ভাই আছে তাদেরকে দিছে, সংস্কার ওনাদের কিছু পয়েন্ট দিছে না, হ্যাঁ বলেন না বলেন পয়েন্ট দিছে না, দেখেন এটার মধ্যে কোনো ভোট আছে কিনা, এটার মধ্যে, হ্যাঁ এটার মধ্যে পিআর আছে কিনা, যদি থাকে আপনার কাছে আমি সারেন্ডার করলাম। না না আর যদি না থাকে, না না আমার কথা শুনেন না ওয়াহিদ ভাই, আমার কথা শুনেন, আমি কিন্তু একটা সিনসিয়ার আপনার কথাটা বলতেছি, আমরা একটা জ্ঞানী মানুষ। যদি না থাকে নেক্সট কোন টক শোতে আপনি এই বিষয়ে কথা বলবেন না, আপনি সার্চ করে নিয়ে যেটা সত্য ওইটা বলবেন, আমি আপনাকে স্যালুট করি। চারটা পয়েন্টের মধ্যে কি পিআর সিস্টেমটা নাই? না চারটা না, আবার আপনি গেলেন, আপনি গুলোয় ফেলাইতেছেন সব। আমি বলছি যে না না না, আপনি আবার বুঝেন, এই যে এখানে ভাই কথা কইেন না, কথা কইেন না, কথা কইেন না ভাই। রুবেল ভাই তো সংস্কারের লোক, ওনার কাছে তো একটা কফি সংস্কার কমিশন দিছে, এই সংস্কার কমিশনের কফির মধ্যে পিআর এবং এই হানা ভোট ছিল কিনা দিকেন, উনি তো সংস্কারের মানে ঢুকি পিআর জিনিসটা আসলে দুইটা ধরনের পিআর, একটা হচ্ছে নিম্নকক্ষ পিআর আর একটা হচ্ছে উচ্চকক্ষ পিআর। নিম্নকক্ষ পিআর কখনোই আসলে আলোচিতই হয় নাই, মানে এটা কোনো আসলে সংস্কার প্রস্তাবের ভেতরেও ছিল না, এটা আসলে আউট অফ নাথিং এরা জামায়াত ইসলামী এবং মানে ইসলামী আন্দোলন এটা আসলে নিয়ে আন্দোলন শুরু করে, এটা ছিল না। এবং সাধারণভাবে এইটা কেন রাখা হয় নাই এ বিষয়ে আসলে কমিশন যে ব্যাখ্যাটা দিয়েছে সেটা হচ্ছে, যখন তারা সার্ভে করায় মাত্র 8% মানুষ এ বিষয়ে আসলে তাদের আগ্রহের কথা জানিয়েছিল, আর অধিকাংশ মানুষ এটার পক্ষে এটার বিষয়ে কোনো আগ্রহের জায়গা তাদের ছিল না। আর এই যে গণভোটের প্রশ্নটাও আসলে এসছে হচ্ছে বাস্তবায়ন প্রক্রিয়ায় পরবর্তীতে, এটা প্রথমে আসলে ছিল না। হ্যাঁ, প্রথমে যেগুলো ছিল সেগুলো আসলে এইখানে পরবর্তীতে এই যে সংস্কার পরিষদও ছিল না। সংস্কার পরিষদের কথাটা আমরা যদিও বলেছিলাম যে সংস্কার পরিষদ একটা হতে পারে যাতে করে আসলে মৌলিক সংস্কারের যে ক্ষমতা সেটা সংসদের হাতে থাকে, তা না হলে তো আসলে সংসদ এই জায়গাটা করতে পারবে না, ফলে সংসদকে ওই ক্ষমতা দেওয়ার জন্য এটা আমরা বলেছি। হ্যাঁ, সেটাও আসলে সমস্ত দলের ভেতরে যে আলোচনা করা দরকার ছিল যেভাবে, আসলে সেই আলোচনাটা আসলে সম্পন্ন করে নাই, এটা আমরা বারবার বলার পরেও তারা করেন নাই। এটা হচ্ছে আসলে বাস্তবতা। মানে রুবেল ভাই, আমি এটাই জানতে চাইছিলাম, মানে আপনার মাধ্যমে এই যে মিস্টার হাসিনা আমার ভাই, আচ্ছা রাখেন, এটা শুনেন, এটা শেষ করেন আগে। এই যে ওনারা যে এই পর্যন্ত এই 1.5 বছর আমাদের টকশোর বিভিন্ন বিজ্ঞ অতিথিরা যেভাবে জনগণকে এই পিআর এবং হানা ভোট নিয়ে ব্যাখ্যা দিতে জনগণের সামনে, এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া। ওনারা বাস্তবের কাছেই যায় না, এত লার্নেট, এত শিক্ষিত, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ওনারা জ্ঞান অর্জন করছে। ওনারা সার্চ দিলিতে পায় সংস্কার কমিশন যে চিঠি রাজনৈতিক দলদেরকে দিছে প্রস্তাবগুলি, সেটা সার্চ দিলেই তো বাইরে যায়, সেখানে দেখেন আপনি পিআর আছে কিনা, সেখানে হানা ভোট আছে কিনা। এগুলি নির্বাচনকে নস্যাৎ করার জন্য এগুলি করছে, আর কিছু না। দেন প্লে করেন। এখন তো একটা জায়গায় আসছে এগুলো নিয়ে। শুরু থেকে ঠিক কিনা বলেন, ধানের শীষের কম্পা
ইন্ডিয়ান চলে গেছে। এখন আমাদের যারা এখানে নৌকা ঘুরতে না যারা বাংলাদেশে, তারা তো একটু অসহায় অবস্থায় আছে যে আমাদের মূল লক্ষ্যে পাওয়া গেছে। আমরা কি করবো? আপনার টাইমে দেন হাসিনা, আপনার টানেন। এটা শেষ অংশ, প্রথম অংশ থেকে দেখেন, প্রথম অংশ প্রথম অংশ হলো, শুনেন আপনি এই সমস্ত তালকে ফাল্টি করবেন না আমার লোক, আমিও এগুলি বুঝে পড়ালেখা করে এই জায়গায় আইছি। উনি বলছে আমরা প্রতিহিংসা রাজনীতি করব না। যে আমরা প্রতিহিংসার প্রথম বক্তব্যটা আমি বলছি, আপনি শুনেন আমি প্রতিহিংসা রাজনীতি করব না, আমরা প্রতিহিংসা রাজনীতি করব না। আওয়ামী লীগ আমাদের সাথে যে ভাষা প্রয়োগ করেছে, যে মামলা মোকদ্দমা দিয়েছে, যদি আপনাদের বিরুদ্ধে এই ধরনের মামলা মোকদ্দমা হয়ে থাকে, তাহলে আমি কথা দিলাম আমরা সরকারে গেলে এই সমস্ত ভুয়া মামলা প্রত্যাহার করে নেব। রবি ভাই, আমার একটা কোশ্চেন, আমার কথা হচ্ছে গত 17 বছরে আওয়ামী দোসররাই ছিল পাওয়ারে, এবং পরবর্তীতে তারা যা করছে তাদের এগেইনস্টে কিন্তু ভুয়া মামলা করার কোনো প্রয়োজনীয়তাই পড়ে নাই। এবং কে ভুয়া মামলা করছে তাদের এগেইনস্টে? কেউ তো ভুয়া মামলা করে নাই, যদি করে থাকে অরিজিনাল মামলা। আপনারা বলছেন যে বিএনপি ভুয়া মামলা করতেছে, সারা দেশে মামলা বাণিজ্য করতেছে, আপনারাই তো 1.5 বছর পর্যন্ত কইলেন। কবে? আমি এখনই আবার কারো করছে না, আপনারা বলছেন যে বিএনপি ভুয়া মামলা করে, মামলা বাণিজ্য করতেছে, চাঁদাবাজি করতেছে, এই 1.5 বছর পর্যন্ত আপনারা টকশো করে আমাকে দালাভালা করে বানাচ্ছেন। রিয়েলিটিতে আসেন, কে কি বলছেন ওটা নিয়ে না গিয়া, যে এখন রিয়েলিটি এটাই, আপনারা বলছেন দেখে আমরা বলছি, এটাই রিয়েলিটি। শুনেন রবি ভাই, শুনেন, গত 17 বছরে আওয়ামী লীগের এগেইনস্টে কেউ ভুয়া মামলা করছে বা করার কোনো প্রয়োজনীয়তা নাই। তাহলে কে বললো এই সমস্ত? এখন আপনি বলতে পারছেন যে এটা ওনার ব্যক্তিগত মতামত, এইটা তো আপনাদের দলের সবার না, সবাই তো কথা বলে না, আমার আছে, আমি মির্জা ফখরুল সাহেবের সাথে একমত। যদি কেউ অন্যায়ভাবে ভুয়া মামলা করে, শুনেন, একটা ভুয়া মামলা করলে, আমি একটা রুবেল ভাই, আমি আমার বাড়ির সামনে একটা হত্যা হয়েছে, আমি জানি দিনাজপুরের লোক, রংপুরের লোক, চট্টগ্রামের লোক, বরিশালের লোক এই মামলার আসামি হবে কেন? আমি এটারে ভুয়া মামলা বলবো। মানে একটা বড় সমস্যা হচ্ছে যে ধরেন সকলের নামে আপনি যে কোনো জনের নামে আসলে হত্যা মামলা দিয়ে দেওয়া হচ্ছে। এটা তো আসলে এরপরে পরবর্তীতে যে অনেক লোকজন আছে যারা আসলে হত্যা মামলার আসামি হওয়ার মতো কোনো তার বিরুদ্ধে কোনো আসলে অভিযোগ নাই, তার বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হচ্ছে। কিন্তু ধরেন একজনের মামলা হওয়ার কথা হচ্ছে যে সে ক্ষমতা ব্যবহার করে এইটাকে আর্থিক সুবিধা নিয়েছে, তাকেও আপনি হত্যা মামলা দিচ্ছেন। আরেকজনকে হয়তো মামলা দেওয়ার কথা যে সে দুর্নীতিগ্রস্ত এবং দুর্নীতির ভেতরে দিয়ে সে আসলে দেশের সর্বনাশ করেছে, তাকেও আপনি হত্যা মামলা দিচ্ছেন। তাহলে তো এটা আসলে এক ধরনের ভুয়া মামলাই হয়ে যায়। ভুয়া মামলা মানে শুধুমাত্র যে আসলে কোন ধরনের লোক যার ভেতরে যার অপরাধ সে অনুসারে তো তাকে মামলা করতে হবে, একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। মানে আওয়ামী লীগ যারা করেছেন তার ভেতরে একটা বিরাট অংশ আছেন যারা নানান ধরনের অপরাধের সঙ্গে যুক্ত হয়েছেন, এবং এই অভ্যুত্থানের সময়ও তারা আসলে জনগণের বিরুদ্ধে অস্ত্র ধরেছেন। তাদের বিরুদ্ধে মামলা তো অবশ্যই হতে হবে, তার বিচার হতে হবে, হত্যা মামলা হিসাবে সেটা হতে হবে। যারা হুকুমদাতা এগুলোর হত্যা, তাদের হত্যা মামলার ভেতরে দিতে হবে। কিন্তু যিনি আসলে এইটার সাথে কোনোভাবেই যুক্ত না, তাকেও আপনি হত্যা মামলা দিয়ে দিলে তাহলে তো আসলে আপনার বিচার প্রশ্নবিদ্ধ হবে, তখন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এটা বলা যাবে না। ফলে আসলে এই সমস্ত জায়গায় সব মামলাই বিএনপি, এইটা দেখেন সিআরপিসি, আমি আপনাদের সিআরপিসি বলি, সিআরপিসি কি বলতেছে? না, সিআরপিসি কাকে বলে? মামলা করতে হলে কেমনে করতে হবে? স্থান, কাল, পাত্র। এই যে সিআরপিসি বলে স্থান, কাল, পাত্র, এই তিনটার সাথে না মিললে ওই মামলা ভুয়া বলে বিবেচিত হবে। এখন আমি আপনার বলি মামলা কি হইব? না মামলা, এই জন্যই তো বললাম আপনার এই জন্য শুনতে হবে 302 না 302 আরে ভাই আপনি তর্ক করেন না, তো আমার সাথে তর্ক করেন না। 302 যে 4 হত্যা মামলা, না হত্যা মামলা 302 হয়, 304 হয়, 307 হয়, 309 হয়, এগুলো হত্যা মামলার ধারা। সিআরপিসি বলতেছে 302 হলো যে নাকি গুলি করছে আমারে, সে 302 এর আসামি।
যে নাকি গণভবন থেকে বইয়ের নির্দেশ দিছে সে হলো হুকুমের আসামি, আমাদের দুই সে হলো ঘন্টার হুকুমের উপন্যাসের আসামি। তা আপনি তো মামলাই সৃজন করতে পারেন নাই, যার কারণে তো মামলা নিয়ে সমস্যা রবি হচ্ছে। ভাই, যে মামলাগুলা হয়েছে, মামলাগুলার ইনভেস্টিগেশন তো আমরা কেউ করি নাই, তাই না? ইনভেস্টিগেশন করতেছে পুলিশ বা তাদের গোয়েন্দা সংস্থা যারা আছে, ইনভেস্টিগেট করতেছে। এখানে আমরা এখনই বলে দিলাম যে হত্যা মামলা যেটা করা হয়েছে এটা ভুয়া মামলা, এটা আমি কিন্তু বলার ক্ষমতা রাখি না, বিকজ আমি নিজে ইনভেস্টিগেট করি নাই এবং পুলিশ এখনো পুরো ইনভেস্টিগেশন পাবলিক করে নাই। সো আপনি যদি এখন এটা ওই বলেন যে এটা ভুয়া মামলা হয়েছে, তাহলে আমি বলবো যে পতিত আওয়ামী লীগের দোসরদেরকে আপনারা আশকারা আমি আপনাকে একটা উদাহরণ দিই, শুনেন মোস্তাফিজ ভাই, আমি কিন্তু ফালতু কথা করব না। আমার থানাতে, আমার 3 থানাতে 4টা মামলা হয়েছে। ঘটনাস্থল যাত্রাবাড়ি, সেখানে হত্যাকাণ্ডটা হয়েছে। মামলা হয়েছে ফতুল্লা থানায়, মামলা হয়েছে সিদ্ধিরগঞ্জ থানায়। ফয়রাজ হত্যাকাণ্ড হয়েছিল যাত্রাবাড়িতে, ওই লোক মারা গেছে। এই 4টা মামলা গত সপ্তাহে রিফিউজ করে যাত্রাবাড়িকে দিয়ে দিছে, যে না এই মামলা এখানে করছে, আমরা ওই সময় বুঝতে পারিনি। বাদীর নাম, বাদী হয়তো বা যে বাদী তার বাড়ি সিদ্ধিরগঞ্জ, সেই হিসাবে সে যাত্রাবাড়ির ঘটনাটা এখানে এফআইআর করাইছে। শেষ এটা ভুল হয়ে গেছে, এটা তদন্ত আমরা করতে পারবো না, যেহেতু যাত্রাবাড়ি থানায় এটা সংগঠিত হয়েছে। 4 মামলা ডকেট করে তারা যাত্রাবাড়ি থানাতে ব্যাক করে দিচ্ছে। আমি তো উদাহরণ হিসেবে বলছি আপনাদের, এই ধরনের অনিয়ম হয়েছে। অনেক তো ভাই, ধন্যবাদ। তো দেখ আর কেউ আর বাঁচাইতেও যাই না, কেউ কিলেতেও যাই না। আপনারা যেটা ভালো বুঝছেন এটাই ভালো। মোস্তাফিজ এখন ভাই যে সাব জেল, বলতেছেন কিছু শোনেন আমরাও তো সাব জেল বলছে মোস্তাফিজ যে ভাই। মোস্তাফিজ ভাই, আমরা কথা বলতে দিবেন, নাইলে আপনি বলেন আমরা শুনি। টার্গেট করে মামলা দিয়েছে, এরকমও হয়েছে। রাজনৈতিক দলগুলো কারা টার্গেট টার্গেট করে করে মামলা মামলা? দিয়েছে। আবার মামলা আরে থেকে শোনেন আবার আপনারা, আমি নাম বলি, সরিয়ে আরে হাসিনা আপা আপনি বাংলাদেশে থাকেন না, আপনি জানেন না। আরে ফেনীতে একটা স্বীকার লোক, হয়েছে। আরে ফেনীতে একটা লোক বলুন। সিদ্ধিরগঞ্জে মামলা আসামি হইছে। আমি আপনাকে বলি, নিজাম হাজারি কুখ্যাত সন্ত্রাসী, ওর বাড়ি ফেনী। সিদ্ধিরগঞ্জে একটা হত্যা মামলা হয়েছে, ওটার মধ্যে নিজাম হাজারি আসামি হতে পারে না। নিজাম হাজারি আসামি হবে হলো ফেনীতে, ওর গ্রামে যেখানে নাকি ও খুন করছে সেখানে। ভাই বুঝে লইেন, জি, এই জন্যই সমস্যা হবে। আইন এত সোজা না। রবি ভাই, যে যে খুনটা করছে তার কি মানে ওই জায়গার স্থানীয় হইতে হবে? বাংলাদেশের কি তার কি ট্রাভেল প্যাট আছে? সে নিজে থানার বাইরে ঘটনাস্থলে এই আবার ওহিদ ভাই ঘটনাস্থলে থাকতে হবে। আপনি ঘটনাস্থলে নাই, আপনি আমি খারাপ মানুষ, আমার বাড়ি রংপুর। এই যে আপনি বললেন ঘটনাস্থলে আমার নামে আপনার দেশেই তো মিয়া খুন হইছে আবু সাইদ, হ্যাঁ আবু সাইদের মামলা আমার আসামি করে। যে সে নাই, এইগুলি হলো কি জানেন, ইন্টেনশনালি করছে এগুলি, ইন্টেনশনালি। রংপুরের একটা লোক এখানে থাকে, আর পারিবারিক সমস্যা আছে রবির লোকে, সে রবিরে কি করছে এনে মনে করেন মামলা আসামি দিয়ে দিচ্ছে। এগুলি ইন্টেনশনালি করছে। এবং এই সমস্যাটা আপনাদেরকে এখনই অ্যাড্রেস করতে হবে, কারণ সামনে নির্বাচন। আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য জামাতও একই কাজ করতেছে, যে তারা বলতেছে আওয়ামী লীগের কোনো ভয় নাই, এবং একই সেম জিনিস আপনারাও করতেছেন, যে আওয়ামী লীগের উপরে যদি কোনো অন্যায় হয়ে থাকে এখনই অ্যাড্রেস করতে হবে, কারণ জামাতের ভোটটা আপনাদের দরকার, সিম্পল। এবং জামাত এবং আপনারা একই কাজ করতেছেন। না না না, এটা না, এটা ঠিক কইছেন আপনি। কারণ হলো শফিকুর রহমান তো কইছে যে আমি আওয়ামী লীগের ক্ষমা করে দিলাম, হে আগে কইছে, আমরা পিছে পড়ে গেছি, এর লেগে এখন আমরা হাত রাখি, আমরা হাত রাখি, ধরতে হবে যে আমরা হাত রাখি। এটা কইেন, এটা কইেন, না 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 কইেন, কইেন, এটা কইলে আমরা খুশি হই, স্যালুট করি। এখন সাব জেল বাংলাদেশে এই প্রথম সাব জেল হয়নি। 111 এর সময় 2 নেত্রীরে সাব জেল করে, তাই না? সংক্ষেপ কোন, আপনি তো কথা কইতে দেন না, আপনি নিজেই কোন। সাব জেল আপনারাই বানাইছেন। সাব জেলের ট্র্যাডিশন আছে, নিয়ম কানুন আছে, সাব জেল বানানো যাবে, বানাইছে। সেখানে এখন কি হচ্ছে না হচ্ছে, সাব জেল ঘোষণা হওয়ার পরে সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে চলে যায়, সেখানে আর্মির আন্ডারে থাকে না। আর্মি ইচ্ছা করলে বন্দুক দেখায় না, বন্দুক দেখায় কিছু করতে পারবো না, কিচ্ছু করতে পারবো না। হ্যাঁ, আমি তারেক সিদ্দিকী আর আমি এক লগে বইয়া ভাত খাইছি। যারা এই জিনিসগুলো ম্যানেজ করে তারা আমার ফ্রেন্ড, যারা একসাথে কাজ করছি তারা এখন এগুলো ম্যানেজ করতেছে। সো আপনার থেকে আমি এই ব্যাপারটা একটু বেশি, না না, আমি আপনারা ওইটাই বলে দিই। সাবজেল হইছে ক্যাসিনো সম্রাট, ক্যাসিনো সম্রাটের জন্য সাবজেল করা হতো, এখন লেফটেন্যান্ট, ক্যাপ্টেন, মেজর, লেফটেন্যান্ট কর্নেল যারা গুমখুনের সাথে তাদের জন্য করতে, এটা ছাড়া আপনি কিভাবে মিলান? যাক ভাই, আপনার লোক আমি আর তর্ক বাহাস করতে চাই না। আপনি হলেও উদাহরণ দেন, এই জন্য প্রবলেম আছে। যে ঘটনার সাথে থাকেন না, বাইরে চলে যান। আমি বলছি
এটা আইনের বিধান, আইনের বিধান অনুযায়ী চলবে, আমরা এটা চাই না। আচ্ছা, আজমি সাহেব তো গুম ছিল, না আপা, আজমি সাহেব তো গুম ছিল, আজমি সাহেব তো গুম ছিল, Correct. তা হাসিনুর ভাই মামলা করবো, আজমি সাহেব করলো না কেন? কেন করে নাই কেন? কে বলছে আজমি স্যার করে না? আজমি স্যার করছে। আজমি স্যার সাহেব তো মামলা করেছে। না না করেছে, আপনি জানেন না। আজমি স্যার মামলা করছে ওই মামলার এগেইনস্টেই। মামলা করেছে, এমনও কথা উঠেছে যে ওনাকে টাকা দেওয়া হয়েছে তারপরেও কেন মামলা হলো, এরকমও তো আমরা শুনেছি। মামলা করেছে উনি। ও আচ্ছা, ওনার টাকা দেওয়া হলো, মামলা হলো কেন? আচ্ছা ঠিক আছে। তাই এখন এই যে এরশাদ তো দেরাদুন থেকে পিএইচডি করছিল 75 সালে, যখন শেখ মুজিব মরে তখন তো ও দেরাদুনে ট্রেনিং করছে না? একটু সংক্ষেপ করতে হবে রবি ভাই, আমরা শেষ করব। ব্রিগেডিয়ার আজমি সাহেব কোনারে ট্রেনিং করছে, এটা কোন ইন্ডিয়াতে করে নাই। কোথায় করছে তখন? উনি লন্ডনে করছে, ইংল্যান্ডে করছে একটা, ইংল্যান্ডে ওখানে একটা 1 বছর মেয়াদি কোর্স করছে। আচ্ছা ভাই, আপনি ওনার চাকরি জীবনে জি বিশাল সময় তো উনি আওয়ামী লীগের আন্ডারে চাকরি করছেন। হ্যাঁ করছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে 95-97 সালে তো আর্মির সমস্ত ট্রেনিং ক্যাম্প দেরাদুনে নিয়ে গেল। ঢাকার মিরপুরে তো কোনো ট্রেনিং হতো না, সব সেনাবাহিনী অফিসার। এই যে শামীমের কথা কইলেন আপনি, মাইনুলের কথা কইলেন, কিন্তু সব দেরাদুন থেকে ট্রেনিং করছে। না না সবাই করে না। এটা হচ্ছে মনে করেন যে মিরপুরে স্টাফ কলেজে যারা ফার্স্ট সেকেন্ড যে হয় সেই একজন, মনে করেন যে একসাথে 100 জন কোর্স ট্রেনিং করছে, মধ্যে একজনকে পাঠায় ইন্ডিয়াতে, সবাইকে 100% না। দেখ ভাই, আপনারা ট্রেনিংও করেন, কেউ আমেরিকা যান গা, কেউ আপনারা ব্রিটিশ যান গা, কেউ দেরাদুনে যান। দেরাদুনে করলে রয়ের এজেন্ট, আমেরিকা করলে হলো সিআইএ এজেন্ট, আর রাশিয়া করলে হলো আপনার আচ্ছা রবি ভাই 6 জন আপনার যে কত রকম ভাই আপনারা মানে প্রশিক্ষণ দিতে পারেন। রবি ভাই 6 জন মেজর জেনারেল প্লাস লেফটেন্যান্ট জেনারেল যে ভারতে পালায় গেছে, এটা কি আপনি জানেন না? আমি মেজর জেনারেল পালায় যাক আর লেফটেন্যান্ট জেনারেল পালায় যাক, স্বয়ং হাসিনা পালায় গেছে, আপনি লেফটেন্যান্ট জেনারেল নিয়ে আসেন। আপনি শুনেন ওয়াহিদ ভাই, আপনার আমি একটা কথা বলি, আমাদের দেশে আমাদের দেশে পরকীয়া হয়। লিডিং জেনারেলরা পালায় গেছে ইন্ডিয়াতে, আর আপনারা এখন এটা ট্রেনিং এ রয়্যাল এজেন্ট বলা যাবে না। আপনি আরে আমি সরকার নাকি? আমি সরকার নাকি? আমি এটা বলতে যাবো? আমার কি দরকার? এটা সরকারিদের গার্ডেন ডিবেট করবো। আপনি ডিফেন্ড করতে আসছেন কেন? চুপ থাকেন। ডিফেন্ড করতেছেন তো? না, আমি এটার উপর তো বক্তব্য রাখতে পারি না। পালায় গেছে এটা আমি বুঝতে পারি। আপনি ডিফেন্ড করতেছেন যে আমরা বললেই কিছু হলে রয়্যাল এজেন্ট বলি, বাট এখানে হচ্ছে 6 জন জেনারেল ইন্ডিয়াতে পালায় গেছে, যারা হচ্ছে বানাই দিব না। ইন্ডিয়ার কাম কি? ইন্ডিয়ার কাম কি? আমরা শাসন করতে যে চায় তার কাজ কি হবে? আমার লেন্দু দর্জি বানাইবো, এটা তো সে তার অধিকার, সে তার কাজ করতে, অসুবিধা কি? আপনি কেন লেন্দু দর্জি হয়েছেন? আপনি কেন গেছেন এখানে ফানফানি করতে, পাও চাটতে? আপনি ওই দিন ওয়াহিদ সাহেবের মতো লেফটেন্যান্ট কর্নেল থেকে বাইরে হয়ে পড়তেন, বীর পুরুষ দেখাই দিতেন। আপনি তো লেন্দু দর্জি হয়েছেন, যাই মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল সেনাবাহিনীর প্রধান হয়েছেন। এটা আপনি হয়েছেন, এটা আপনার চরিত্র আপনাকে নিচে, আপনি তো প্রতিবাদ করেন নাই, তাহলে আপনি এটা বলবেন কেন? না না, আজমি সাহেব এটা উনি তো বললো, ভাই তো বললো, আজমি সাহেব তো কোনো কথা স্টেট বলে না। এ আজমি সাহেব ওনার বাবার জানাজার জন্য হওয়ার পরে উনি শেখ হাসিনার সাথে স্টেটমেন্ট দিছে। শেখ হাসিনাকে বলছে যে আপনি আমার বাবার জানাজায় যে অংশগ্রহণ করার জন্য অনুমতি দিয়েছেন, আমার পরিবার আমি আপনার কাছে কৃতজ্ঞ এবং বাধিত। ওনার স্টেটমেন্ট আছে। উনি তো সব জায়গায় সবসময় থাকে না, এই জন্যই তো অসুবিধা। আমরা বুঝি তো, আমরা চিনি, মানুষ চিনি না তা না। এই যে মাইনুলের কথা বললেন, মাইনুল হলো ট্রেনিং ইনস্ট্রাক্টর। ওই বেটা সিজিএস শামীমের কাজের মধ্যে হস্তক্ষেপ করবে কেন? তাইলে এখন যদি কই আপনার আর্মিতে কোনো নিয়ম কানুন নেই, আমি এজ এ সিভিলিয়ান আমি যদি কই আমরা তো গাজন, ভাই আমাকে আর্মি আপনি গা জ্বলার কিছু নাই। আপনি ধরার আগে তো এই পয়েন্টটা তো আজমি স্যারই ধরছে, এবং আমিও এখন বললাম যে এটা লেফটেন্যান্ট জেনারেল মাইনুরের কাজ ছিল না, এটা ছিল লেফটেন্যান্ট জেনারেল শামীমের কাজ। বাংলাদেশের সেনাবাহিনী নিয়ম কানুন সব ঘুটা করতেছে তো ভারতের। মেজর জেনারেল ছবি হয়ে যাবে। না না,
মেজর জেনারেল শফিক আইএসপি এর প্রধান, আচ্ছা সেখানে আমার ওদিন শেষ এসে করতে হবে সাংবাদিক রে না শেষ তো সেদিন যে আইসা হ্যাঁ। উনি সাংবাদিক করে 16 জনের ন্যায্যতা চাই, অমুক করি তমুক করি, 15 জন অফিসার নিয়ে যায় সাংবাদিক সম্মেলনটা করলো। উনি পারে এটা করার অধিকার কার? আইএসপি এর। আইএসপি এর কোথায়? কোথাও কোনো নিয়ম কানুন মানা হচ্ছে না, শুধু খালি বিএনপির দোষ খোঁজা হচ্ছে। আপনাদেরকে একটা কথা বলে দিই, ওয়াহিদ ভাই, রুহুল ভাই আছেন, তারেক রহমান, ভাই বলতেছেন মুস্তাফিজ ভাই, উনি আরে তো ওয়াহিদ ভাই না। মুস্তাফিজ ভাই, না সরি মুস্তাফিজ ভাই, সরি এক্সকিউজ মি। আমি বলতেছি কি যে না ভাই, এখন আমি আপনার বলি, তারেক রহমান 238টা আসন এর প্রার্থী ঘোষণা করে নির্বাচনী টেন্ডারে স্টার্ট দিছে। আর ইনুস সাহেব সেদিন বক্তব্য দিয়া ট্রেনের গতিটাকে বাড়াই দিছে। নির্বাচনের ট্রেন চলছে, এই ট্রেন ধরেন। এটা হাসিনার সরকার না, এটা কোন দলের সরকার না, বিএনপির সরকার না, এটা একটা নিরপেক্ষ সরকার। এর অধীনে নির্বাচন করে বিজয়ী হইয়া যে আনন্দ পাবেন, যে স্যাটিসফ্যাকশন পাবেন, যে রক্ত ঝরেছে এই নির্বাচনের জন্য, এই নিজামী ফাঁসিতে হ্যাং হয়েছে নির্বাচনের জন্য, মুজাহিদি হ্যাং হয়েছে, সালাউদ্দিন কাদের চৌধুরী হ্যাং হয়েছে, আমাদের অসংখ্য নেতাকর্মী গুম হয়েছে, রক্ত দিছে। অতএব আমরা একটা দল নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন চাই, তো সেটা তো হচ্ছে। এখন এই সমস্ত তর্ক বিতর্ক ছেড়ে নির্বাচনের ট্রেনে উঠেন, নির্বাচনী মুখী হন, দেশের মানুষকে শান্তি দেন। ধন্যবাদ। রবি ভাই একটা অনুরোধ করবো আপনাকে, আপনি বলেন। আপনার দলের মাধ্যমে একটু বলেন যে সমস্ত রাজনৈতিক দলগুলা যেন একসাথে প্রতিজ্ঞাবদ্ধ বা একটা অফিসিয়াল স্টেটমেন্ট দেয় যে তাদের দলের কেউ ভোটের দিন ভোট কেন্দ্র দখল করতে যাবে না। এরকম একটা করতে পারেন না? তাহলে সবাই করবে। আপনারা যদি করেন বাকি সবাই করবে যে আমরা কেউ ভোটের দিন ভোট কেন্দ্র দখল করব না। আচ্ছা, আপনি তো রাজনীতি করেন না, একজন রাজনীতিবিদ আছে। আমাদের দেশে একটা কথা আছে যে বেড়া তোর যদি মাজায় জোর না থাকে তাহলে হাডুডু খেলাসকে। মাজায় জোর থাকতো বা হাডুডু খেলতে। নির্বাচন হলো একটা হাডুডু খেলা। আপনি আপনারটা করবেন, আমি আমারটা করব, এটার নাম নির্বাচন। এখানে কোনো ঐক্য নাই। আরে ভাই এই আবার তর্ক করেন না, যেখানে যে শক্তিশালী আমি পারবো না, আপনি পারবেন না। যত রকম চিঠি দেখ, যত সই করক, যত চুক্তি করক, যে রুবেল ভাই যে কেন্দ্রে তার ভোট সেখানে শক্তিশালী, তার জয় জয়কার চলবে। আমার কেন্দ্রে আমার জয় জয়কার চলবে। ভাই এটা লিখিত নিয়া মুচলেখা দিয়া এগুলি করতে পারবেন। অনলাইনে অন রেকর্ড বলতেছেন, তাহলে আমরা ধরে নেব আপনারা ব্যাপকভাবে এই কাজগুলো করবেন আপনাদের গ্রাউন্ডের শক্তি অনুযায়ী। এটার তীব্র প্রতিবাদ। না এটা পারবেন না তো, আপনি কমিটমেন্ট করলেন। আমি আমার দলের নেতারে কয়ে দিলাম, কমিটমেন্ট করলে সে তো ভাই নির্বাচন করতে, সে তো জিততে চায় ভাই, এমপি হইতে চায়। এখন অনের লেগে যা যা করার তাতেই করবো ভাই, আমার কথা শুনবো না। বাংলাদেশের দেশপ্রেমিক, আপনি তো চান একটা সুষ্ঠু নির্বাচন হইতে, আপনার দলের যে লোকজন করবে তাকে বাধা দিবেন আপনি বলতেছেন এটা। আরে বাধা দিলে হবে না তো, আমরা প্রাণ দিবেন নাকি ভাই? 2400 মরছে ভাই, আর মরতে নাই। চেষ্টা করবেন না, এই জন্য চেষ্টা করবেন না আপনি তো। না কোনো চেষ্টা নেই ভাই, এখন খালি ঘুমামু আর খামু। তা আপনি হচ্ছে বুঝতে পারছেন তো, এগুলি কেউ পারবে না, এনে কেউ পারবে না, এগুলি কেউ পারবে না। যার যার বাড়ির সামনের নেরি কুত্তাটাও বুঝেন নাকি বাঘের মতো সাহস। শক্তি প্রদর্শন করবে না সামনে নির্বাচনে, যেটা গণতন্ত্রের ব্যর্থ। করবে না তো, আপনি কেন করছেন? করবে না তো। সেখানে জামাতের পুলিং এজেন্ট থাকবে, জামাতের কেন্দ্র কমিটির লোক থাকবে, বিএনপির থাকবে, পারবে কেমনে? আপনি যদি না থাকেন তো আপনি নাই, এটা তো আপনার ব্যর্থতা। এটাকে আমি পারবো পুরো দিতে? এমনও তো দল আছে যে সে যে কেন্দ্রে যে কেন্দ্রে ভোট দিবে সেখানে পুলিং এজেন্ট দেওয়ার ক্ষমতা নেই। আপনি তো কথা বলতেন, আওয়ামী লীগ তখন বলতো যে তাদের পোলিং এজেন্ট নাই, অতএব এরকম মানে এই জিনিসটা হয়ে গেছে। এনিওয়ে অনেক টাইম হয়ে গেছে। আমি ওটা বলিনি, আমি বলছি যে এটা নির্বাচনের নিয়মটা কি, বিধানটা তো এটা। আপনার সামর্থ্য নাই। রুবেল সাহেব যে কেন্দ্রে দাঁড়াইছে উনি প্রার্থী হবে, ওই কেন্দ্রে ভোট দিতে গেছে, ওই কেন্দ্রে উনি পুলিং এজেন্ট দিতে পারে, তো উনি দাঁড়াইছে কেন? উনি আরো 10 জনের হক নষ্ট করছে। আমার মনে হয় কেন দাঁড়ায়? ধন্যবাদ, অনেক অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং মুস্তাফিজ ভাই, আপনাকে আমার দুইটা প্রশ্ন করা ছিল, যদি 1 মিনিটে উত্তর দেন বা 2-3 মিনিট লাগান।
সেটা হচ্ছে যে আমরা মাঝখানে শুনেছিলাম যে 50% সেনা সদস্যদেরকে ওরা ব্যারাকে ফেরত নেওয়া হবে, পরে আবার বললেন যে এটা ভুল ছিল। আসলে এই ভুলটা কার ছিল? এটা কি স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল নাকি এটা সেনাবাহিনীর সেনা দপ্তরে ছিল যে 50% সেনাবাহিনী ফেরত নেওয়া হবে ব্যারাকে? এটা একটা বিষয়। আর হচ্ছে যে আমরা শেখ হাসিনাকে দেখতে পাচ্ছি যে একের পর এক গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছে।